আমরাও যে সব কিছু জানি তা তো নয়। প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা নিজেরা অনেকটা শিখি, যারা দর্শক আসনে আছেন তারাও শিখেন, সবাই মিলে একটা কোঅপারেশন হয় আর কি। আমি 4 জন বক্তাকে পেয়েছি, আমরা প্রশ্ন করব এবং আমরা নাম বলে দেবো যে কে উত্তর দেবে। হয়তো আবার পরের দিনকে বলতে পারেন যে আপনিও উত্তর দিন, তাতে কি হবে, প্রশ্নগুলো একটা নমুনা প্রশ্ন আমি যেমন আপনাদের দিয়েছি সেরকম নমুনা প্রশ্ন আমি দর্শকদের একটা গ্রুপ ছিল সেখানেও দিয়ে দিয়েছি, যাতে বুঝতে পারে। আর এবার দর্শকদের যে প্রশ্নগুলো হবে, আপনাদেরকে দেখুন নোটবুক দেওয়া আছে, নোটবুকে আপনার নাম লিখুন আর প্রশ্নটা লিখুন, লিখে পাঠিয়ে দিন। এই যে আন্দোলনটা, এটার বয়স খুব বেশি নয়, 1990 থেকে মনে হয় প্রধানত হয়, বা সরকারি স্তরে 1995 সালে আইন হয়, সেই থেকে তৈরি হয়, বা ভাবনা চিন্তা সরকারি স্তরে ভাবনা চিন্তা করা হয় এবং বিভিন্ন আইনের মাধ্যমে এগুলোকে বাঁধা হয় যাতে সবাই সুযোগ সুবিধাগুলো পায়। তার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে মোটামুটি কবে থেকে স্পেশাল চাইল্ডদের নিয়ে সরকারি স্তরে ভাবনা শুরু হয়? এটা 90 দশকের গোড়ার দিক থেকে আর কি। এবং যেটা হয় যে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট, এখন নিপিট বলা হয়, তখন সেখানে আর কি তিনি যিনি কর্ণধার ছিলেন তিনি মনে করেছিলেন যে বাবা মায়েদের একসাথে হওয়া উচিত এবং পরবর্তীকালে ছেলে মেয়েদের কীভাবে ভবিষ্যৎটা সুরক্ষিত করা যায় সেই আন্দোলনে বাবা মায়েদের সামিল হওয়া উচিত। 1994 সালে আলটিমেটলি একটা খসড়া তৈরি হয় এবং 1995 সালে আমাদের প্রতিবন্ধী সংক্রান্ত প্রথম যে ছেলে মেয়েদের সংক্রান্ত আইনটি আসে। তার আগে 1992 সালে RCI অ্যাক্ট আসে। মানে এই যে ছেলে মেয়েদের এদের যে শিক্ষা পদ্ধতিটা আর 5টা ছেলে মেয়েদের থেকে শিক্ষা পদ্ধতি যাতে আলাদা হয়, তার জন্যও একটা কিন্তু আন্দোলন চলেছে, বাবা মায়েরাই করেছেন এবং সেখানে ন্যাশনাল ইনস্টিটিউটেরও ভূমিকা ছিল। তারপরে RCI আসে, 1995 সালে আমাদের PWD অ্যাক্ট আসে এবং তাতেও দেখা যায় যে মাত্র 7 প্রকার ডিসেবিলিটি আমাদের ছিল এবং সেটা কিন্তু মোটেই মানে একেবারেই সেটার সংখ্যাটা খুবই নগণ্য। তারপরে 1999 সালে ন্যাশনাল ট্রাস্ট আসে, সেটা 4 প্রকার ডিসেবিলিটি নিয়ে। সেটা হচ্ছে অটিজম, সেরিব্রাল পলসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আগে ওটা মেন্টাল রিটার্ডেশন বলা হতো, এবং মাল্টিপল ডিসেবিলিটি, মানে কম্বিনেশন অফ এই 3টের যে কোনো দুটো বা ডেভেলপমেন্ট। আর 1994 সালে ন্যাশনাল ইনস্টিটিউটের উদ্যোগেই বিভিন্ন জায়গায় প্যারেন্ট সেমিনার শুরু হয়, প্যারেন্ট অর্গানাইজেশন শুরু হয় ভারতবর্ষের, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রথম প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মেন্টেড। তারপরে অনেক প্যারেন্ট অর্গানাইজেশন আজকে হয়েছে এবং একটা বিরাট লড়াইয়ের ইতিহাস আছে। তার পরিবার তৈরি হয়, উনি যেটা বলেছিলেন, এবং এই লড়াই থেকেই 1999 এই ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টটা হয়। মানে সবকটা অ্যাক্টের পেছনে, এবং তারপর 2016 আলটিমেটলি আমরা RPWD অ্যাক্ট পেয়েছি। সেটাই এখন আমাদের সমস্ত কাজকর্মের পরিমাপকে নির্ধারণ করছে। আর ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টটা এবং RCI অ্যাক্টটা অবশ্যই আছে, কিন্তু PWD অ্যাক্টটাকে রিপ্লেস করেই আমাদের এই 2016 RPWD অ্যাক্ট এসেছে। একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় এখন মোটামুটি স্পেশাল চাইল্ডের সংখ্যা কেমন? আমাদের লাস্ট যে সেন্সাস 2011, আমাদের খুবই দুঃখের কথা যে 2011 পরে এখনো আর কোনো সেন্সাস নেই, এবং 2011 যে ডেটা আমাদের আছে সেই অনুযায়ী আমাদের প্রায় 20 লক্ষ মানুষ আছেন যারা প্রতিবন্ধকতায় আছেন, এবং এটাকে মনে করা হয় যে 2011 সালের যে সেন্সাস হয়েছিল সেটা একটা ম্যাসিভ আন্ডার রিপোর্টিং। এবং কারণ যখন আমরা রুরাল এরিয়াতে গিয়ে, ধরুন আজকে শহরে যদি কেউ জিজ্ঞেস করেন যে আপনার বাড়িতে কি কোনো মানুষ আছেন যার প্রতিবন্ধকতা আছে, সেখানে হয়তো একটা হ্যাঁ বা না উত্তরের একটা স্পষ্টতা আছে। কিন্তু একটা গ্রামাঞ্চলে যখন আমরা গিয়ে বলছি আপনার বাড়িতে কি অটিজম আছে, তাদের কাছে এই টার্মগুলো পরিচিত নয়। তারা যে টার্মগুলো ব্যবহার করেন সেই টার্মগুলো হয়তো আমরা এখানে আলোচনা না করতেই চাইব, কিন্তু যে কারণে একটা ম্যাসিভ আন্ডার রিপোর্টিং, এবং সেন্সাসে
যারা সেন্সাস করেছেন তারা কতটা প্রতিবন্ধকতা বোঝেন, তারা কতটা দেখে বুঝতে পারেন যে মানসিক প্রতিবন্ধকতা আছে যদি সেখানে সার্টিফিকেট না থাকে, সেটারও একটা বড় প্রশ্ন আছে। কাজেই এই নাম্বারটা হয়তো অনেক বেশি এবং ভারতব্যাপী অনেকটা বেশি। ম্যাডাম বলুন, আপনি বলুন, মোটামুটি আমাদের এইসব যে শিশুদের বা যারা রয়েছে তাদেরকে সুরক্ষা দিতে কি কি সরকারি আইন আছে? আমি আমার আগে চৈতালিদি এবং অমৃতা পান্ডা এবং চৈতালিদি, আমি দুজনকে আমি খুবই কাছে আমার মানুষ, তো আমি দুজনকে নাম ধরে অ্যাড্রেস করি। অমৃতা এবং চৈতালিদি যা বললেন তার সাথেই আমি এটা বলে আপনার প্রশ্নের উত্তরটা আসছি যে সরকারি পরিসংখ্যান নিয়ে কথাটা হচ্ছে, সেখানে আমার মনে হয় শুধু গ্রামাঞ্চলের মানুষ কেন, আমাদের শহরে থাকা অনেক মানুষই কিন্তু মেনে নিতে রাজি হন না যে আমার ছেলে মেয়ে বা আমার বাড়িতে কারোর প্রতিবন্ধকতা রয়েছে, এবং তারা বলতে চান না, ওই স্টিগমাটা এখনো রয়েছে এবং তারা সেই কারণেই কিন্তু সেন্সাস সঠিক কথা বলছে না, অনেকটাই আন্ডার রিপোর্টেড। আর সরকারি স্তরে যে চিন্তা ভাবনা সেটা কিন্তু পুনর্বাসন বা তাদেরকে এমপ্লয়মেন্টের জন্য কতটা ভাবনা চিন্তা করা হয়েছে বা স্বনির্ভর করার জন্য কতটা ভাবনা চিন্তা করা হয়েছে, সেটা আমার মনে হয় বিগত 5 বছরের মধ্যে কিছুটা চিন্তা ভাবনা করা হয়েছে। চৈতালিদি সঠিক বলতে পারবেন, কারণ তার আগে স্বনির্ভরতা বা তাদেরকে পুনর্বাসনের চেয়েও যেটা ভাবা হলো প্রথম মনে হয় সরকারি স্তরে 2004 সালে যখন শুরু হলো, সরকারি চাকুরিরত যে পেরেন্টসরা রয়েছেন তাদের জন্য কিছু কিছু আইন আনা হলো, কিছু অর্ডার আছে, গভর্নমেন্ট অর্ডার আছে, যেখানে বলা হলো যে মা বাবা যেখানে সন্তান আছে তার কাছাকাছি জায়গায় মা বাবাকে পোস্টিং দিতে হবে। সেটাই মনে হয় প্রথম একটা যুগান্তকারী অর্ডার, হ্যাঁ, 2004 সালে। একটু অ্যাড করবো, কিন্তু এটা না আমি খুব একটা যুগান্তকারী বলতে পারছি না। এর কারণ একটা অদিতি, সেখানে লেখা আছে এটা না, এইগুলোকে কিন্তু আমাদের পরবর্তী ধাপের পেরেন্টদের জন্য এটা একটা জায়গা যেটা নিয়ে লড়তে হবে। সেখানে লেখা আছে যে যদি তার মনে হয়, ওই জায়গাটায় আছে এটাই যুগান্তকারী অর্ডার, কারণ প্রথমবার সরকার ভাবতে শুরু করলো। তার জন্য কিন্তু সরকার নিজের ইচ্ছায় ভাবেনি, তার জন্য অনেক আন্দোলন এবং একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল, এবং লিটিগেশনটা কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছিল আমি যে সার্ভিসে আছি মেডিকেল এডুকেশন সার্ভিসেই হয়েছিল, যেখানে একজন অটিস্টিক সন্তানের মাকে নর্থ বেঙ্গলে পোস্টিং দেওয়া হয়েছিল, এবং উনি আমারই নিজের শিক্ষিকা এবং প্রফেসর, আমি জানি সেই ঘটনাটা। কিন্তু এই যে যুগান্তকারী কেন নয় চৈতালিদি বলছেন, কারণ একটা লেজুর রেখে দেওয়া আছে সেই অর্ডারটাতে, অ্যাজ অ্যান্ড ওয়েন ইট ইজ পসিবল অ্যান্ড অ্যাপ্লিকেবল। তো সেইটার বলি আমি নিজেই, তার কারণ হচ্ছে এই অর্ডারের আন্ডারে আমি পড়লেও আমাকে কিন্তু অনেক দূরে দূরে পোস্টিং দেওয়া হয়েছে, এবং আবার সরকারি অর্ডার দেখে আমাকে ফেরত আসতে হয়েছে, এবং ফেরত আসার পর আবার আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক দূরে, এবং সেটা কোনো মতেই 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে নয়, যেটা কিন্তু অর্ডার অনুযায়ী দেওয়া আছে। অতএব আপনি যখন জিজ্ঞেস করছেন যে সরকার কীভাবে ভাবতে শুরু করলো, আমার বক্তব্যটা এটাই ছিল বলার যে সরকার ভাবতে শুরু করেছে, এবং রিসেন্ট যে অর্ডার আমি আমাদের সার্ভিস থেকে বলছি মেডিকেল এডুকেশন সার্ভিসে, সেটা 2023 সালের অর্ডার। ডক্টর অবন্তিকার একটা খুব ট্র্যাজিক মৃত্যুর পরে হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের মানে স্বাস্থ্য সচিবের সাইন করা অর্ডার থাকা সত্ত্বেও কিন্তু সেটা দেখেও আমরা এই সুযোগ সুবিধাই বলবো, কারণটা আমাদেরকে মনে করা হয় যে এটা আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্যারেন্টদেরকে, যেটা আদপেও নয়, এটা আমাদের রাইট। হ্যাঁ, তো সেটা দেওয়া হয় না এবং দূরে পোস্টিং করা হয়, এটা আমি সরকারি স্তরে বললাম। এছাড়াও আপাত দৃষ্টিতে যেগুলো আমি কিছুটা জানি, খুবই সামান্য জানি, কারণ আমার পরিচয়তে যদিও ডান্স মুভমেন্ট থেরাপির কথা বলা হচ্ছিল, কিন্তু রিসেন্টলি আমরা একটা প্রথম লাইভলিহুড এবং কম্পিউটার ট্রেনিং স্কিল সেন্টার স্টার্ট করেছি। সেটা করতে গিয়ে আমি এখন শিখতে পারছি, জানতে পারছি, এবং মূলত কাজটা আমাদের অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট এজ নিয়ে যখন হচ্ছে তখন বুঝতে পারছি যে স্বনির্ভরতা বা তাদেরকে পুনর্বাসনেরও যে চেষ্টাগুলো সরকারি স্তরে হচ্ছে সেগুলো কিন্তু অনেক ব্রড এরিয়াসগুলোকে রেখে, অর্থাৎ কোনো ডটগুলো কিন্তু প্রপারলি জয়েন্ট নয়, যে কারণেই মুভমেন্টটা মূলত অভিভাবকদের থেকে শুরু হয়েছে। তার কারণ অভিভাবকরা এটা বুঝে গেছেন, এখানে যতজন আছেন আমার মনে হয়
আমাদের থেকেও মানে আমরা মঞ্চে আসি যেন অন্তত আমার থেকে আপনারা অনেকেই অনেক এই বিষয়টায় অনেক বেশি জানেন, পরিসংখ্যানগুলো আপনাদের কণ্ঠস্থ মুখস্থ, কিন্তু যে জায়গাটার জন্য আপনারাও হয়তো প্রশ্নের উত্তর খুঁজছেন, আমিও আপনাদের সাথেই প্রশ্নের উত্তর খুঁজছি, এটার কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। ইমপ্লিমেন্টেশন কিন্তু ভীষণই নিসেন্ট লেভেলে রয়েছে, খুবই ছোট স্তরে হচ্ছে। সুতরাং সরকারি স্তরে কাজটা কি হচ্ছে বোধহয় আমরা অভিভাবকরা ভাবতেই ভুলে গেছি, তার কারণ অত চেষ্টা করেও এগিয়ে যাওয়া যায় না, তখন নিজেদেরই ব্যবস্থা করতে হয়। করতে চাইছি, হ্যাঁ করুন করুন। আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন দুটো অ্যাক্ট প্রাইমারিলি, একটা আমাদের যেটা চৈতালিদি অলরেডি বললেন, একটা আরপিডব্লিউডি অ্যাক্ট যেটা 16-এর, আরেকটা আমাদের ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট। আমার মনে হয় আমাদের পেরেন্টদের প্রত্যেকের এই অ্যাক্ট দুটো একটু জানার দরকার আছে, ভালোভাবে জানার দরকার আছে। এবং অদিতি যেটা বললেন বা এর আগেও আমরা যেটা আলোচনা করছি, আমি নিজে 18 বছরই প্রফেশনে আছি, আমার অবজারভেশন হলো যে যত দিন যাচ্ছে, যত আমরা প্রশ্ন করছি, তত কিন্তু উত্তর বাড়ছে, তত চাপ বাড়ছে। কাজেই এই অ্যাক্টের কতটা ইমপ্লিমেন্টেশন হবে বা আমরা কতটা সুযোগ সুবিধা পেরেন্টস বা প্রফেশনাল হিসেবে বা আমাদের ছেলেমেয়েরা পাবে, এটা নির্ভর করছে কিন্তু আমাদের সবার উপর। আমরা যত চুপ করে আছি তত অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। কাজেই আমরা যত প্রশ্ন করতে শুরু করব, চৈতালিদি যেরকম বলছিল নিজের ইয়েতে, সেটা আমার মনে হয় ভালো হবে। আমরা পরবর্তী একটা ভেবেই ফেলেছি যে পরবর্তী একটা সেমিনার আবার হবে এই অ্যাক্টের উপরে বা আর কি কিছু। আমি একটা জিনিস একটু অ্যাড করবো আপনার অনুমতি নিয়ে, সেটা হচ্ছে যে 2027-এ সেন্সাস শুরু হবে এবং আপনাদের বলি এই সেন্সাসের জন্য আমাদের লড়াই স্টার্ট হয়ে গেছে। কি না, সেন্সাসের একটা দেখবেন ওখানে যদি ওরা গাইডলাইন দিয়েছে, সেখানে একটা মারাত্মক গাইডলাইন আছে। গাইডলাইনটা এটা যে ওরা তাকেই ডিজেবল হিসেবে গণ্য করবে বা কাউন্ট করবে যার কাছে ইউডিআইডি সার্টিফিকেট আছে। আমরা আমাদের পরিবার থেকে এটার বিরোধিতা করেছি, তার কারণ আমরা ডেটা দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারি, যে এখন অবধি ভারতবর্ষের যতগুলো লোক অ্যাপ্লাই করেছে তারা যদি সবাইকে ইউডিআইডি কার্ড গভর্নমেন্টকে দিতে হয় আগামী 9 বছর লাগবে। হ্যাঁ, তো কি করে গভর্নমেন্ট এটা বলছেন যে ইউডিআইডি কার্ড দেখে তারা এটা দেবেন? আমরা এটাতে তীব্র আপত্তি জানিয়েছি এবং যেটা এই যে অমিতা বললো যে আপনাদের মানে অনুরোধ, এগুলোকে পড়ুন, যখন ডোমেনে আসে প্রত্যেকে মিলে এটার বিরোধিতা করুন। ওরা কিন্তু সাজেশন চান, আপনাদেরও বলবো সেখানে কিন্তু বিরোধিতা করুন। তার কারণ আমার প্রান্তিক গ্রামের বাচ্চা, তার হয়তো ডিসেবিলিটি সার্টিফিকেট হয়নি, তার ইউডিআইডি হয়নি, তার জন্য তো আমরা দায়ী নই, এটা সিস্টেম ফেলিয়ার। তাহলে আমরা কেন তার জন্য ভুক্তভোগী হব? তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা কিন্তু সেন্সাস 27-এ গুনতে চলেছেন ওনারা এবং সেখানে আবার আমরা কিন্তু একটা ধাক্কা খেতে চলেছি, হয়তো আলটিমেটলি কোর্টে গিয়ে ফয়সলা হবে। পরবর্তী প্রশ্ন, আমি আমার স্কুলের এরকম বাচ্চাও আছে যার ডিসেবিলিটি সার্টিফিকেট হয়নি কিন্তু ইউডিআইডি কার্ড হয়ে গেছে, মানে হ্যাঁ, এবং সেটা কারোর ইউডিআইডি আসছে 6 মাসের, যেটা 5 বছর হওয়া উচিত, কারোর আসছে 1 বছর, কারোর 1.5 বছর। এবং আপনি যদি এমন করে রেখেছে যে ইউডিআইডি যদি আপনার না হয় আপনি মানবিক স্কিম বা পাওয়া যাচ্ছে, কিন্তু ইদানিং আমি রিসেন্ট যেগুলো করাচ্ছি তাদের কিন্তু সব বলছে যে ইউডিআইডি অ্যাটাচ করতে হবে। মানবিক স্কিমটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওটাতে না লাগছে না, কিন্তু আপনি লিগাল গার্ডিয়ানশিপ করতে গেলে লাগবে, আপনি নিরাময় করতে গেলে লাগবে, ওগুলোতে ইউডিআইডি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন না, এর জন্য মাঝে মাঝে প্রচুর আন্দোলন হয়েছে, নিমাইদা জানেন, ওখানে বসে আছেন। তারপরে সেখান থেকে সেটাকে আবার আমরা কিছুদিনের জন্য আটকেছি। এবং এই যে ধৃতি বললো ইউডিআইডি, এই ইউডিআইডিটা যে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে সেটা সম্পূর্ণরূপে কিছু পিতামাতার কেসের ভিত্তিতে, এবং এখনও কেসটা অন আছে। গত মঙ্গলবারও এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখনও এসওপি তৈরি হয়নি এবং কন্ডেম অফ কোর্ট তো বোধহয় আমাদের এখানে একটা মানে কি বলবো নিয়ম হয়ে গেছে এবং দেখা যাক। আমাদের আমরা ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট বলুন বা আরপিডব্লিউডি বলুন বা ইউডিআইডি বলুন বা যে ডিসেবিলিটি সার্টিফিকেটস, এই সবের ওপর আমরা একটা পরবর্তী সেমিনার করবো এরকম একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। কবে হবে সেটা পরে জানিয়ে দেবো আপনাদের।
যাই হোক, আমরা আজকের বিষয় হচ্ছে কিন্তু শেল্টার। বাবা মায়ের অবর্তমানে বাচ্চারা কোথায় থাকবেন, ব্যক্তিগত স্তরে কেটে দাও না, মেসেজ করুন। ব্যক্তিগত স্তরে, সাংগঠনিক স্তরে বা সরকারি স্তরে কারা কিভাবে কি ভাবছে, আজকের আলোচনার বিষয়টা কিন্তু সেটাই। আমি ধৃতি ম্যাডামকে জিজ্ঞেস করবো যে সরকারি স্তরে এইসব সন্তানদের আবাসন নিয়ে বা হোম নিয়ে কি ভাবনা হয়েছে, বা সরকারি স্তরে সরকারি কোনো হোম আছে কিনা সরকারের পরিচালনায়, বা সরকার পরিপোষিত এনজিওরা কি করছেন, তাদের আবাসন কিভাবে চলছে পশ্চিমবাংলার বুকে। এখানে চৈতালি ম্যাম, অমৃতা ম্যাম, অদিতিদি সবাই আছেন। ওনারা আমার অনেক আগে থেকে এই ফিল্ডে আছেন এবং ওনাদের থেকেই আমার অনেক কিছু শেখা। আমি তো অনেক পরে এসেছি এবং আমার ছেলের জন্যই আমার এই ফিল্ডে মোস্টলি আসা। আমি ডিডিআরএস এর আন্ডারে একটা ভদ্রেশ্বরে, আমি কন্যগড়ে থাকি, ভদ্রেশ্বরে একটা শেল্টার এনজিও বলে আছে না, হ্যাঁ আছে, একটা হোম আছে। তারা স্পেশাল স্কুলও চালান এবং সাথে সাথে তাদের একটা শেল্টার থেকে কেউ কেউ এসেছেন এখানে, কে কে এসেছেন শেল্টার থেকে? দেখুন এসেছেন, বল। হ্যাঁ, তো ওটা আছে। আর তো বোধিপথ আছে, বলুন আপনি বলুন। বোধিপথ আছে এবং যেটা হচ্ছে যে অন্তরঙ্গ স্কুল, যেটা বজবজে, সেটা শুধুমাত্র মেয়েদের জন্যে। সরকারি না? একদম সরকারি, এগুলো সরকারি, সরকারি, পুরো সরকারি। এবং আবাসন, আবাসন, হ্যাঁ, আজীবন থাকতে না, অন্তরঙ্গতে 18 বছর অবধি, কিন্তু সেটা এখন অবধি 25 অবধি করা যাচ্ছে, কিন্তু বোধিপথ কিন্তু আজীবন থাকতে পারে। যাদের 18 বছর বা 25 বছর বাদে ছেড়ে দেওয়া হবে, সেই সঙ্গে কোথায় কিছু কিছু একটা মিক্স হোম আছে যেখানে এরাও থাকে, বা যাদেরকে রেস্কিউ করা হচ্ছে তারা থাকে। সেইটা যে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে, সেখানে অনেক সময় এদেরকে রেখে দেওয়া। এবং অনেক সময় যেটা হয়, মানসিকভাবে যারা মানে মেন্টাল ইলনেস বা মানসিক অসুস্থতা যাদের, তাদের হোমেও কিন্তু এদেরকে রেখে দেওয়া হয়। কেন এটা ঠিক অনেকেই বুঝতে পারেন না। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে মানে সরকারি স্তরে এইগুলোই, আর এটাই, এই কটাই আছে। বাকিগুলো এখনো ফাংশনাল নয়, তাই জন্য সেগুলো নিয়ে আর আমি বললাম না। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝা চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। বেসরকারি স্তরে, সাংগঠনিক স্তরে পশ্চিমবাংলায় কোথায় কোথায় হচ্ছে তাদের নামগুলো অবশ্যই বলবেন, কেননা মানুষ তো জানতে চাইছেন। ম্যাডাম নাম বলেননি, আমি চাইছি নাম বলুন, তার কারণ যে আমরা সবাই কিন্তু বন্ধু সংগঠন, এখনো পর্যন্ত ব্যবসায়িক ভিত্তিতে কোথাও কিছু গড়ে ওঠেনি।
সুতরাং সবই সাংগঠনিক স্তরে মেইনলি পেরেন্টস অর্গানাইজেশন করছে। তাই এইরকম হোম কোথায় কোথায় হচ্ছে? আমরা এখনো করছি বলে প্রকাশ্যে কিছু বলিনি, কাজেই আজকেও বলছি না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ভাবনা চিন্তা তো অবশ্যই রয়েছে। তো আমি সবার আগে বলবো যে এখন যে কটা হোম ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার চালু আছে কতগুলো, চলছে কতগুলো? সংখ্যা বলতে পারবো না, চলছে অনেক আসলে। হ্যাঁ, এবার এগুলোর বিভিন্ন স্কেল আছে। এবার কিছু হোমের নাম বলছি, যেমন অবশ্যই এখানে অনেকেই আছেন, আমি দেখতেও পাচ্ছি, যেটা আমাদের এখানে এখন ইন্ডিপেন্ডেন্ট লিভিংয়ের একটা ভালো জায়গা হয়েছে ভাবনা ট্রাস্টে, পানাগড়ের কাছে। সেটা একটা হোম। আপনার থেকে কেউ এসেছেন? অনেকেই এসেছেন, বাহ, ভালো। আচ্ছা, এইটা একটা হোম চালু হয়েছে আপনাদের, ওটা চালু। এবং আমাদের এর অনেক আগের হোম হলো সময়িতা মঠের যে হোম আছে বাঁকুড়াতে। হ্যাঁ, হয়নি, কাজ শুরু হয়েছে, ওদের স্টার্ট হয়নি। না না। আচ্ছা, তো আমাদের তার সাথে আরোগ্য সন্ধান, তাই তো? আরোগ্য সন্ধান। আরোগ্য সন্ধান কোথায়? আরোগ্য আরাপ সন্ধান আছে, আরাপাত হচ্ছে বারুইপুরের ওই দিকটা, দিশা ভিলেজ আছে এই বারুইপুর বারাসাতের কাছে। ওনারা আবার বোধহয় একটা ডক্টর মন্ডল, ওনারা বোধহয় আবার একটা পানাগড়ের কাছে একটা কিছু শুনেছিলাম, শান্তিনিকেতন। না, উনি এখন ওখানে করছেন না, উনি ওই পালশিটের কাছে করবেন শুনেছি আমি, পালশিটের কাছে। আর তাছাড়া অলকেন্দু বোধ নিকেতন আছে, আশা ভবন আছে। তারপরে এটা আরেকটা হচ্ছে ওই নির আইডিয়াল হোমের ওদের কাছেও আছে হাড়োয়াতে। আর দু জায়গা আমি বলবো, একটা পার্টনার হুগলি, যারা ন্যাশনাল ট্রাস্টের ধরনদা স্কিমের মেম্বার, তারা চালু করতে চেষ্টা করেছিলেন, ভালো করে বিল্ডিং করেও তারপরে চালু করে উঠতে পারেননি। তারা আবার করে চিন্তা ভাবনা করছেন চালু করবেন। এবং আরেকটি ছিল, এখন সেখানে কিভাবে কি আছে আমি বলতে পারবো না, সেটা হচ্ছে প্রয়াস কমিউনিটি লিভিং সেন্টার। আমরা ওনাদের সাথে শেয়ার করে দেব, আপনারা দেখে নেবেন। ওদের কাছে নিয়ে আমরা গ্রুপে দিয়ে দেব। আমরা যেটা করতে পারি যে যে হোমের নামগুলো আমরা বললাম, আমরা একটা ডকুমেন্টে করে অর্গানাইজারদের আপনাদের দিয়ে দেবেন, আমি গ্রুপে ওটা দিয়ে দেব। আচ্ছা, আরেকটা আছে, সেটা রিসেন্ট চালু হচ্ছে, সেটা আইএসসিপি, মানে তারাতলার যে আইএসসিপি তো অনেকদিন আছে। ও না, রিসেন্ট একটা করছে, 12টাই মাত্র সিট আছে ওদের, যেটার 8টা মতো সবে ফিল আপ হয়েছে, বাকিটা ভ্যাকেন্ট আছে, বাট ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ। অবশ্যই আমরা আরেকটা হোমের কথা বলিনি, যেটা আসতে চলেছে, ইন্ডিয়া অটিজম সেন্টার। ইন্ডিয়ান অটিজম সেন্টার এবং ইন্ডিয়া অটিজম সেন্টার কেউ আছেন? কেউ নেই। আর আমাদেরও একটা ছোট প্রয়াস করেছি আমরা, সেটা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের ওটা ফাংশনাল হতে চলেছে। কোনটা? চৈতালি দিনের একটা হোম। হ্যাঁ, অ্যাসপিরেশন। আচ্ছা, এখানে কি পেরেন্টস উইথ স্পেশাল চাইল্ড না শুধু স্পেশাল চাইল্ড? এখানে ডিফারেন্ট ফরম্যাট, বেশিরভাগ জায়গাতেই শুধুমাত্র ছেলে মেয়েদের থাকার জায়গা। তবে বিশেষ করে যেগুলো সরকারি জায়গার কথা বলা হলো আগে, সেখানে তো অবশ্যই শুধু ছেলেমেয়েরা। এবার আমরা যদি একটা একটা করে হোম ধরে বলি, এক একটা হোমের এক এক রকম স্ট্রাকচার, এবং সেখানে কোথাও পেরেন্টের থাকার জায়গা রয়েছে, কোনো জায়গায় একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, যার মধ্যে পেরেন্টরা ফ্যামিলি নিয়ে রয়েছেন, কোনো জায়গায় শুধু বাচ্চারা রয়েছেন, মানে বাচ্চারা একটা আলাদা বিল্ডিংয়ে রয়েছেন, পেরেন্টরা আলাদাভাবে রয়েছেন। এইরকম ডিফারেন্ট ফরম্যাট রয়েছে। খরচ কেমন এখানে? মোটামুটি খরচ পশ্চিমবাংলায় খরচ কেমন? যেমন আমরা একটা মিলের খরচ জানি, আমাদের কলকাতা খেতে গেলে, পেট ভরাতে গেলে এত খরচ হয়, একটা অ্যাভারেজ থাকে। সেরকম মানুষ তো, আসল কথা তো খরচ, টাকা পয়সা। সাধারণ মানুষ আমরা সবাই, আমাদের কাছে পকেটে কত টাকা আছে যে আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তানকে সেই জায়গায় রেখে যাব, বা আমরাও সেখানে থাকবো কমিউনিটি লিভিংয়ে, সেই খরচটা আমরা পারবো কিনা, জনসাধারণকে এটা জানতে হবে। এই খরচের সম্পর্কে একটু আলোচনা বলবেন। আমি কলকাতার বাইরে বলতে পারি, আসানসোল থেকে আমাদের একটা যে কটা মনে আছে সে কটা, আমি নাম বলছি না, আসানসোল থেকে নাম বলুন, তাদের এখনো তৈরি হয়নি।
ওটা প্রপোজ, আচ্ছা এবং ওখানে ওনারা ফ্ল্যাট সিস্টেমেই দিচ্ছেন, যেখানে বাবা মার সঙ্গে থাকবেন। 40 লাখ নিচ্ছেন ফ্ল্যাটের জন্য, এবং পার ইয়ার 4.5 লাখ টাকা দিতে হচ্ছে বাচ্চার জন্য, আচ্ছা, যেটা বেশ খরচ সাপেক্ষ। সেটা ভ্যারি করছে। এখন কথা হচ্ছে যে আইআইসিপি যেটা নিচ্ছে, আইআইসিপি নিচ্ছে নিয়ার অ্যাবাউট 1 কোটি। হোমের যিনি ইনচার্জ তিনি আমার খুব বন্ধু, তো আমি সেজন্যই সঠিক অ্যামাউন্টেই বলতে পারছি আপনাকে। 1 কোটি নিচ্ছে তারা। আমাদের বোধহয় নাম করে অর্থের অঙ্কটা বলা ঠিক আমার হচ্ছে না। না না, সেটাই। আপনি নাম করেই বলুন। তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু এটাই প্রশ্ন করে, দোকানে শপেতে যখন জামাটা বা কাপড়টা তুলে দেখছেন, তারপরে কিন্তু জিজ্ঞেস করেন দামটা কত। তো দামটা না বললে মানুষ বুঝতে পারবেন না। বলুন তো মোটামুটি এরকম আমার কানে এসেছে, এটা বলা যেতে পারে যে জেনুইনটা কতটা ঠিক সেটা তারা তাদের ওয়েবসাইটে যে তাদের সংস্থায় যে জেনে নিই, কিন্তু মানুষের নলেজ তৈরি হবে। অ্যাকচুয়ালি আজকে তো আমরা সেই কাজেই বসেছি, মানুষকে সেই নলেজটুকু আমরা দিতে পারি। অ্যাকচুয়ালি আমার যে মানে সেখানে সবাই, আমি বললাম না যে ব্যাপারটাতে আমরা সবাই এখানে, শুধু আমরা কয়েকজন মঞ্চের উপর আছি, আপনারা সবাই অবগত। খরচটা না সুযোগ সুবিধার উপর নির্ভর করে, যে কে কতটা সুযোগ সুবিধা দিচ্ছে, এবং এটা পরিবারের মানসিকতার উপরেও নির্ভর করে। যেমন আমি বলছি, ইন্ডিয়া অটিজম সেন্টারের সাথে আমরা ক্লোজলি বিভিন্ন কারণে কাজ করেছি। মোস্টলি আমরা নলেজ পার্টনারই ছিলাম তাদের বিভিন্ন ওয়ার্কশপে। তো সেই কারণে একটু আলোচনা হয়েছে। জানি না তারা তো শুরু করেননি, তাদের কিছু প্রস্তাবিত খরচ তারা তাদের দিয়ে গেছেন, বুকলেট পড়েও দেখেছি। এবং আমি দেখলাম ওদের বিভিন্ন স্কিলস রয়েছে, যেখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বাংলো অবধি রয়েছে। এবং একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে বোধহয় ইনভেস্ট করতে গেলে ওয়ান টাইম বেশ বড় একটা অঙ্ক, প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি দিতে হবে। এবং পাশেই একটা বেশ বড় খরচা আছে হল মেনটেন্যান্স। আবার অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু জায়গায় হোমের ব্যবস্থা রয়েছে, যে তারা ওই আবাসনের জায়গাটুকু কেনার সাথে সাথেও তারা কমিউনিটি লিভিং সেন্টারে যে মেন পার্সন স্পেশাল নিডস সে গিয়ে থাকবে। কারোর প্রয়োজন হবে না, সে হয়তো ওই অঞ্চলটার মধ্যে, যেমন চৈতালিদি আপনাদেরকে বিভিন্ন স্ট্রাকচারের কথা বলছিলেন, সেই কমিউনিটির মধ্যেই থাকবে। এবার প্রাইভেট অর্গানাইজেশন যখন এই হোমগুলো সেট আপ করেন, আমি কারোর নাম করে বলবো না, আপনি বললেও এটা বলবো না, তার কারণ আমরা মঞ্চ থেকে বলছি, তো আমাদের একটা দায়িত্ব থেকে যাবে। হয়তো বা তারা তাদের ফি স্ট্রাকচার চেঞ্জও করে থাকতে পারে। হ্যাঁ, আমরা তো বলছি যে ফি সেটা স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, আপনারা সেটা মানে সঠিকভাবে সেটা জেনে নিন। সঠিকভাবে একটা না knowledge বলে তৈরি বলাটা উচিত নয়। তবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, যে হোম, কারণ আমিও বিভিন্ন হোম, যেমন ভাবনা ট্রাস্ট যে হোম তৈরি করেছে, আমার খুবই বন্ধু সুদেশনা এবং অরুণাশিস, মানে ওরা এত সুন্দর কাজ করছে। আমি তো সবাইকে বলি যে এত সুন্দর পরিবেশের মধ্যে, নেচারের মধ্যে থাকার ব্যবস্থা থাকলে সেটা যে কত সুন্দর হতে পারে। কিন্তু আবার কিছু কিছু জায়গাটা শুধু খরচটা বড় কথা নয়। একজন সেট অফ পেরেন্টস তারা কাজ করছে কলকাতায়, তাদের সন্তানকে যদি তাদেরকে হোমে রাখতে হয় কলকাতার থেকে বেশ খানিকটা দূরে, তাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয় যে আমি শুধু যে খরচটাই বড় কথা। মা বাবা তো সব কিছু মানে সব কিছু নিজের দিয়ে শেষটুকু দিয়ে পর্যন্ত তার সন্তানকে ভালো রাখতে চায়। সুতরাং খরচটার চেয়েও বেশি যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফিজিবিলিটি। একজন পেরেন্ট যতক্ষণ না তিনি রিটায়ার করছেন বা রিটায়ারমেন্টের পরেও যার একটা পেনশন অ্যাসিওর নেই, তাকে হয়তো পোস্ট রিটায়ারমেন্টের কাজ করতে হচ্ছে, এবং সন্তানের জন্য তাকে সন্তান কোনদিন হয়তো আয় করতেই পারবে না, তাকে পুরো সাপোর্ট দিতে হচ্ছে। তার পক্ষে কিন্তু প্রথমে ভাবতে হবে আমি যেখানে কাজ করি সেখানে থেকে আমি আমার সন্তানকে হোমে রাখতে পারবো। এবার আমি কতটা প্রস্তুত আমার সন্তানকে দূরের হোমে রেখে আমি তার থেকে দূরত্ব রেখে কাজ করি। তো এইটা শুধু খরচ নয়, মানসিক প্রস্তুতি, সেখানকার সুযোগ সুবিধে, এগুলোর উপর নির্ভর করে। তবে যেহেতু আপনি একটা কংক্রিট আনসার চাইছেন, আমি এটা দেখেছি পশ্চিমবঙ্গে যে হোমগুলো রয়েছে, হয়তো পশ্চিমবঙ্গের মানে আমাদের কস্ট অফ লিভিংটা অন্যান্য মেট্রোপলিটন সিটিজের থেকে কম। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি দিল্লিতে আনন্দ আশ্রম, যেটা আমরা জানি অ্যাকশন ফর অটিজম করেছে, তার যা খরচা, আমি প্রি কোভিড সময় জানতাম যে তখন বোধহয় 45,000 টাকা পার মান্থ। আমার এটা কিন্তু শুনুন, আমি ওনাদের ওয়ার্কশপে ছিল। এখন খুব সম্ভবত যে প্রাইভেট হোমগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলোও কিন্তু এখনও সেই অতটা চার্জ করছেন না,
কিন্তু রেগুলারলি তাদের খরচ 35 থেকে 40,000 টাকার মধ্যে, কিন্তু আরোগ্য সন্ধানের ক্ষেত্রে নয়, কারণ আরোগ্য সন্ধানে আমার পরিচিত অনেক ছেলেমেয়েরা রয়েছে। ওখানে যে স্টেবিলিটিটা আছে, আমি নিজের ব্যক্তিগতভাবে নিরঞ্জন বাবুকে ভীষণ শ্রদ্ধা করি, যিনি আরোগ্য সন্ধানের প্রধান কর্মকর্তা। ওনাদের ওখানে একটা সুবিধা রয়েছে, আমি যেটুকু জানি, এটাও শোনা কথাই, কিন্তু সেখানে পেরেন্টদের যে কতটা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস অনুযায়ী তাদের কিন্তু সন্তানদের ব্যবস্থা রয়েছে, সেটা আমি জানি। কেননা যার পেরেন্টের যতটা আর্থিক ক্ষমতা, এবং তার সাথে কিন্তু কোনোভাবেই সন্তানের যে কেয়ারটা হচ্ছে, আমি সেটাও যতটুকু শুনেছি, কোনো ডিফারেন্সিয়েশন হয় না বা ডিসক্রিমিনেশন হয় না। এখন ওটা যদি তাদের আলাদা করে কাউকে যদি দিতে হয় আর কি, কেয়ার টেকার দিতে হয়, তাহলে আরোগ্য সন্ধানে এখন মোটামুটি 31,000 টাকা পড়ছে আর এখনকার দিনে। আর তার আগে ওটা কম ছিল। আর ওই এককালীন যদি বাবা মা না থাকেন, ছেলে মেয়েকে রাখার জন্য ওনারা কিন্তু এককালীন প্রথমে 4.5 লাখ টাকা নেন, আর মান্থলি এই টাকাটা নেন। কিন্তু আবার যার ধরুন 1:1 কেয়ার গিভার লাগছে না, তার কিন্তু সেটা কমে যাচ্ছে, তার হয়তো তখন 20,000 বা এরকম পড়ছে। সৃজন সভার ক্ষেত্রেও ওদের রেটটা মানে টাকাটা খুব কম, ওখানে অবশ্য বাবা মায়েদের কোনো ব্যবস্থাই নেই। আর এরকম আর কি বিভিন্ন জায়গায় না বিভিন্ন রকমভাবে এটা ডিপেন্ড করছে। আমি যেটা আমার বলতে বাধা নেই, ইন্ডিয়া অটিজম সেন্টার থেকে মাঝে মাঝে ওরা জিজ্ঞেস করেন যে আপনাদের কি বক্তব্য, আপনারা কি মনে করেন। আমি ওনাদেরকে একটাই কথা বলেছিলাম যে আর্থিক সম্পত্তি তো সবার সমান হবে না। আমি যদি মনে করি আমার ছেলেকে আমি আপনাদের ওখানে রাখবো, আমি হয়তো একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে অ্যাফোর্ড করতে পারবো, সেখানে কিন্তু আরেকজন প্যারেন্ট একটা বাংলো বা ভিলাও অ্যাফোর্ড করতে পারে উইথ কেয়ার গিভার। কিন্তু আমি যেটা দেখবো যে সেখানে কোনো ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। ভেরি গুড, এই কোশ্চেনটা আমি করতে যেতাম, আপনি শেষ করলে আমি যে এই ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা, যদি সেই ডিসক্রিমিনেশনের সম্ভাবনা ডিসক্রিমিনেশন হবেই হবে, এবার সেটা আমি বলতে পারবো হবেই হবে। হ্যাঁ, যদি এইচআইজি মতো হবে। এবার যদি সেটাও হয়, সেখানে আমি কিন্তু পিছিয়ে আসবো একজন অভিভাবক। তবে হ্যাঁ, এখন অবধি আমি যেটা জানি যে আনন্দ আশ্রম বলুন, আরোগ্য সন্ধান বলুন, বা অরুণাশী যেহেতু আনন্দ আশ্রমী, দিশা বলুন, ওদের ওখানে কিন্তু ওই ছেলে মানে বাবা মায়েদের ফ্ল্যাটের উপর বিচার বিবেচনা করে ছেলে মেয়েদের ব্যাপারটা নেই। ছেলে মেয়েদেরটা এক পাড়ি আছে, সবাই একই রকম, এবং সেটা ওরকমই থাকছে। এনশিওর করেছিলাম শুধু ইন্ডিয়া অটিজম সেন্টার, হ্যাঁ ওরা এটা, হ্যাঁ আমরা জানি ওটা শিওর যে আনন্দ আশ্রমে সেটা হয় না, না, বাকি জায়গাতেও হয় না। করেছে তাদেরকে খুব ভালো করে জানি। আরেকটা এখানে আমি বলবো যে সংহিতা মঠ মানে যেটা বাঁকুড়াতে আসতে চলেছে, সেটাও কিন্তু ওরকম হবে না মানে। এবং সব থেকে ওদের একটা বড় ভরসার জায়গা, যেটা আমার মনে হয় ওদের সাস্টেনেবিলিটির জায়গাটা হয়তো খুব ভালো হবে। এটার কারণ যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু এই হোমটা তৈরি করছে। যেমন ধরুন আজকে রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবাশ্রম বলুন, বা এইরকম যারা আছে কি বলবো, এই অরবিন্দ আশ্রম, এরা যদি কিছু তৈরি করে, দেখুন ব্লাইন্ড বয়েজ একাডেমি কিন্তু চলেই চলেছে, একের পর এক মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক যে জিনিস যখন কিছু তৈরি করে, তাকে কিন্তু সেটা কিন্তু সাস্টেন হওয়ার জায়গা অনেক বেশি, এবং সেখানে হয়তো তাদের পরবর্তীকালে কিছু হয়তো পিছিয়ে পড়া মানুষদের জন্য ভাবনা চিন্তা থাকতেও পারে। আমি কনফার্ম নই, কিন্তু আমি বললাম। আর আরেকটা সংস্থা আমি শুনছি এগিয়ে আসছে, ওটা আমার বান্ধবীর কাছ থেকে শোনা, মাতৃমন্দির বলে একটি প্রতিষ্ঠান, তারাও কিন্তু অটিস্টিক ছেলেমেয়েদের পুনর্বাসনের একটি ব্যবস্থা করছে। তারা তাদের চিন্তা ভাবনা চলে, কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত নেই। মাতৃমন্দির এবং কল্যাণীতে এরকম একটা পরিকল্পনা চলছে, তাদের ম্যাপও আমি দেখেছি, এবং তাদের মধ্যে একটা সিঙ্গেল বিল্ডিং ইউনিট এরকম 4টে টাওয়ার ভাবা হচ্ছে, যেখানে 2-3টে তলায়, মানে এটাও তো ভাবতে হয়। বললাম যে শুধু টাকা পয়সাটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু তার সাথে যে কীভাবে তার সমস্ত স্ট্রাকচার প্ল্যানিংটা চলছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেইখানে কিছু কিছু আবাসনে যেমন হয় যে পেরিফেরিতে কমিউনিটি লিভিংয়ে প্যারেন্টসরা থাকছে, মাঝখানে সেন্ট্রাল বিল্ডিং যেখানে আবাসিকরা রয়েছে, কিন্তু এটা কিন্তু একই বিল্ডিংয়ে আমি যেটুকু শুনেছি ফ্যামিলিসরাও থাকবে
এবং ছেলেমেয়েরাও থাকবে এবং ট্রানজিশনিং করে তাদেরকে তাদের নিজস্ব ডর বা রুমে আনা হবে। এটা আমার শোনা কথা, এটা ব্যবস্থা জানা দিয়েছি। এর পরের প্রশ্ন, যেটা বুঝতে পারলাম যে এই ধরনের আবাসনে যেতে গেলে মিনিমাম 30 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হয় প্রাথমিকভাবে এককালে। তারপরে হচ্ছে যে মাসে শিশুর প্রতি খরচা, মানে সন্তানের প্রতি খরচা হয় মাসে 10,000 থেকে 40,000 31,000 টাকা পর্যন্ত, এবং বাবা মা থাকারও খরচ আছে তখন যারা রিটায়ার করবে। এবারে যেখানে পশ্চিমবাংলায় 20 থেকে 22 লক্ষ স্পেশাল চাইল্ড, এবং তার বেশিরভাগটাই গ্রামে, যাদের আর্থিক ক্ষমতা ভীষণভাবে সীমিত, তারা কোথায়? তাদের জন্য না, এখানে একটা বড় কথা আছে। এই 20 থেকে 22 লক্ষ কিন্তু যারা আছেন তাদের সবার কিন্তু এই শেল্টারের কোনো প্রয়োজন পড়বেই না। তার কারণ অনেক অনেক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ আছেন যারা একা একা চলাফেরা করে, তাদের সবটাই তারা করেন। তাদের ক্ষেত্রে মূলত প্রয়োজন হয় না। প্রয়োজন হয় কাদের? যারা আমরা যে সন্তানদের ছেলে মেয়ে, আমাদের যারা বৌদ্ধিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বা বিকাশজনিত প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বা নানা রকম মানে এই রকম যারা, যে বিশেষ করে ন্যাশনাল ট্রাস্টের আওতায় যে ডিসেবিলিটিগুলো, তাদেরই মোটামুটি এই জিনিসটা দরকার পড়ে, বাকিদের কিন্তু দরকার পড়ে না। এবং অনেক ক্ষেত্রে এটাও হচ্ছে আজকাল কিছু কিছু ক্ষেত্রে এই রকম ডিসেবল ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আমি জানি বেশ কিছু ক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্ট জীবনযাপন করছে। অতএব সেটা সবার হয়তো প্রয়োজন হবে না, কিন্তু এইরকম বৌদ্ধিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ তো গ্রামে আছেন। হ্যাঁ, কিন্তু আছেন, আর গ্রামের একটা সুবিধা আছে, তারা কিন্তু কমিউনিটির মধ্যেই আছেন। তারা বাবা মার সাথে থাকবেন, বাবা মার পরে ভাই বোনেদের সাথে থাকবেন, এরকম কিন্তু সিস্টেমটা গ্রামে বরঞ্চ বেটার, যেটা আরবান এবং সেমি আরবানে আমাদের অবস্থা বেশি খারাপ। এটা কিন্তু আমি গ্রামে গিয়ে গিয়ে দেখে বলছি, বিনা দেখে বলছি। এবং তারা হয়তো অনেকে বুঝতেও পারে না, তাকে আমি বলছি তাকে অনেক সময় মাধ্যমও দিচ্ছে না তা নয়, কিন্তু আলটিমেটলি তাকে খাওয়া টাওয়াটা দিচ্ছে, তারা একেবারে ফেলে দিচ্ছে এরকম কিন্তু করে না। তো আমাদের শহরে এটাতে এই জিনিসটা বোধহয় আমরা ভীষণভাবে ফেস করছি, এবং শহরেও কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ থাকেন। তাদের ছেলেমেয়েরা, বস্তির অঞ্চলে যে ছেলেমেয়েরা আছেন, আমার কাছেই আসেন, আমার বাড়িতেই 2-3 জন আসেন, তাদের কি হবে? তাদের বাবা মাদের কিন্তু এই ভাবনাটা আছে, সেখানে কিন্তু তাদের রাস্তায় মারধর দেওয়া হয়ে যায়। আমি 1 মিনিট একটা জিনিস অ্যাড করছি এটার সঙ্গে, যেটা এক্ষুনি চৈতা দিদি বললেন, যে সত্যি কথাই তো, যে আমাদের আগেও কি এরকম প্রতিবন্ধকতা ছিল না? বিকাশজনিত প্রতিবন্ধকতা ছিল। একটা পরিবারে 10 জন ভাই বোনের মধ্যে একটি ভাই একটু অন্যরকম, সে হয়তো নিজের জগতে থাকে, কিন্তু তাকে হয়তো পারিবারিক ব্যবসার একটা কাজে লাগিয়ে দেওয়া হলো, তাকে যত্ন পরিবারের সবাই করছে, সে কিন্তু টাইমে টাইমে তার নিডসগুলো, বেসিক নিডসগুলো, যেটার জন্য আমরা মূলত চিন্তিত, স্বাস্থ্য, চিকিৎসা এবং তার খাওয়া পড়া, এবং তার মানে একটা মানুষকে সারাদিন চলতে গেলে তার যা যা লাগে, খুব বেশি কিছু নেই, বেসিক নিডসগুলো যাতে ফুলফিল হয়। এই প্রসঙ্গটা আমি বলছি, জানি না এটা পুনর্বাসনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, কিন্তু আরেকটা মডেলও আছে যেটা চৈতালি নিজের লেকচারে বলেছেন, সেটা কিন্তু দিল্লি, বম্বে থেকে আমি দেখিয়েছি। এটা অ্যাপ্লিকেবল চ্যারিটেবল ট্রাস্টের যারা মেম্বার্স আছে তাদের ক্ষেত্রে সেটা হয়, এবং কলকাতাতেও কিন্তু কয়েক গোষ্ঠীর প্যারেন্টস এই নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমি তাদের নাম বলবো না, কারণ তাদের পারমিশন তো বিবাহ নিয়ে আসেনি, কিন্তু আমি জানি তারা চেষ্টা করছেন, এবং আমি তাদের কাজের সাথেও অনেকটা রয়েছি। দে আর থিঙ্কিং অফ সাপোর্ট সিস্টেম, অর্থাৎ সন্তান, আমাদের সন্তান, অফকোর্স সে এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে তার বাড়িতেই উনি কাজ করবেন যতটা সম্ভব, এবং সাপোর্টটা দেওয়া হবে একটা নেটওয়ার্কের মাধ্যমে, যেরকম রোটারি ক্লাবগুলো হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চল ভিত্তিক হয়, সেরকম একটা সাপোর্ট কেয়ার সিস্টেম ভাবা হচ্ছে বিভিন্ন অঞ্চলে, যারা কিন্তু টাইম টু টাইম কেয়ার গিভার সাপোর্ট বাড়িতেও গিয়ে দেবেন। মানে তারা আমাকে এই প্ল্যানটা নিয়ে এসছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং তারা সেখানে রোটেশনে সেই কেয়ার গিভার সাপোর্টটা চেঞ্জও হবে এবং ফিরে আসবেন, এবং তাদের হেলথ এবং অন্যান্য সব কিছু তারা তাদের বাড়িতে থেকেই পাবেন। এবার আমার যেটা তাদের কাছেও প্রশ্ন ছিল, যে যেহেতু সমস্যাটা তো সবার একরকম নয়, কেউ ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, কেউ পারবে না। যেমন আমি এটা দেখেছি, আমাদের যে ট্রেনিং
সেন্টারে কাজ করা থেকে, এবং সেখানে আমাদের ট্রেনিং সেন্টারের যে স্কিল ডেভেলপমেন্ট ইউনিটটা সেটা মূলত ফ্যাসিলিটেটেড একাডেমিক স্কিল ডেভেলপমেন্ট ইউনিট। সেখানে যারা আছেন তারা কিন্তু দৈনন্দিন জীবনযাত্রা চালানো, বাজার দোকান করা সবই করতে পারে, কিন্তু মনে করে বাড়ির ট্যাক্সটা দেওয়া, ইলেকট্রিসিটি বিলটা টাইমে পে করা হয়, বা আজকে সেই ফ্ল্যাটে কারোর সাথে একটা লিটিগেশন হলো, নামে ঢুকে দিল কেউ, তখন কোথায় যেতে হবে, কি করতে হবে, এটা তো আমাদের জন্য একটা আনপ্ল্যান্ড আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। এই আনপ্ল্যান্ড আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে তারা কিন্তু একটা আন্ডার সুপারভিশন না হলে সার্ভাইভ করতে পারবেন না। তখন আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনি নতুন প্ল্যানটা নিয়ে আসছেন, তারা বললেন যে আমরা এই ওভারঅল এলডারলি সাপোর্ট কেয়ার যেভাবে হয় ঠিক সেরকমভাবে আমরা ভাবছি। তো এটা কিন্তু ভাবনা চিন্তা স্তর, কিন্তু যেহেতু পসিবিলিটিসগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, চিন্তা ভাবনা কিন্তু নাও পেরেন্ট যারা এটা নিয়ে বলছেন সেগুলোভাবে রয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, মানে এটার একটা আইনি জটিলতা আছে। সেটা কি না, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট, লিগ্যাল গার্ডিয়ানশিপকে যাকে নিতে হবে, আমি একদম বলি সম্প্রতি আমার অর্গানাইজেশন এখন লোকাল লেভেল কমিটি মেম্বার হয়েছে, এনজিও মেম্বার। সো আমি নিজে ইন্সপেকশন করছি এবং আমি জানি এটার কী কী ঝামেলা। লিগ্যাল গার্ডিয়ানকে ক্লোজ প্রক্সিমিটিতে থাকতে হবে। লিগ্যাল গার্ডিয়ান আপনি তাকে বাড়িতে যদি রাখতে চান, সেখানে কেউ থাকবে না, কোনো অর্গানাইজেশনের আন্ডারে আপনি রাখছেন না, তাহলে কিন্তু এটা অ্যালাউ করা হবে না। তার গার্ডিয়ানশিপকে অ্যালাউ করা হবে না, তাকে অ্যালাউ করা হবে না মানে ইটস ইলিগাল। হ্যাঁ, এটা হবে না। এবং সেই ক্ষেত্রে তাহলে সেই যে যারা ভাবছে তাদের সেই অর্গানাইজেশনকে রেজিস্টার্ড হতে হবে, আরও হতে হবে, এবং তাদের কাছাকাছি রাখতে হবে। মানে এই কটা কিন্তু এটা আইনের গল্প। এটা এমনকি আমি একটি কেস গেছি, দিদির বাড়ি এপারে, ভাইয়ের বাড়ি ওপারে, তাও তাকে কিন্তু মানে বলতে হচ্ছে যে সে কেন লিগ্যাল গার্ডিয়ানশিপ, যেহেতু পাশা একসাথে থাকছে না। বক্তব্য হচ্ছে যে এটা কিন্তু বাবা মায়েদের জন্য একটা বড় দিক। এই ক্লোজ প্রক্স যারা আইনটা করেছিলেন তারা প্রচুর ভাবনা চিন্তা করেছিলেন এবং তারা প্যারেন্ট। কেন এই ক্লোজ প্রক্সিমিটিতে যদি আপনি না থাকেন, তাহলে সেই মানুষটা ধরুন বাড়িতে জ্ঞান হারিয়ে পড়ে রইল, বা ধরুন আজকাল অনেকে বলে যে টেকনোলজি আমি ক্যামেরা দিয়ে দেখবো, কিন্তু তাতে বোধহয় একজন মানুষের, বিশেষ করে আমাদের এই ছেলেমেয়েদের সিকিউরিটিটা কনফার্ম করা যায় না। সেই জন্য আইনের চোখে কিন্তু এটা করা যাবে না। তাহলে তার মতো করে সেই ফ্রেমওয়ার্কটা কিন্তু একেবারে করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু লিগালি পারমিটেড নয়। এবং আপনারা জানেন হয়তো এখন যেটা করা হচ্ছে, অনেকেরই ছেলেমেয়েরা বিদেশে থাকে, মানে সিবলিংরা, এখন যেটা করা যাচ্ছে মূলত একজন কেউ লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে এবং তার যে সিবলিং বাইরে, তার আন্ডারে তাকে কো গার্ডিয়ানশিপ দেওয়া হচ্ছে, কিন্তু মূল গার্ডিয়ানশিপ নয়। অতএব এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে এই কথাটা খুব চলছে এবং অনেকেই চাইছেন, কিন্তু এইটার ক্ষেত্রে আইনি কিছু জটিলতা আছে এবং সেটা যে পুরোটাই উড়িয়ে দেওয়া যায় তাও কিন্তু নয়। পেরেন্টস অর্গানাইজেশন দেখা যাচ্ছে যে অনেক প্রয়াস তৈরি হচ্ছে যে পেরেন্টস অর্গানাইজেশন আবাসন বানাচ্ছেন, কমপ্লিট লিভিং করছে, সেগুলো কোথায় এরকম গড়ে উঠেছে, কতগুলো গড়ে উঠেছে পশ্চিমবাংলার মধ্যে? তার মধ্যে ছিল সবাই মোটামুটি পেরেন্ট অর্গানাইজেশন, সবাই পেরেন্টস অর্গানাইজেশন মোটামুটি সবাই। আচ্ছা, এরকম কি ঘটে যে পেরেন্টস অর্গানাইজেশন ফেল করে? হ্যাঁ, নিশ্চয়ই সবাই ফেল করে, পেরেন্টরা করে না। পেরেন্ট অর্গানাইজেশন ফেল করতে পারেন, প্রফেশনাল অর্গানাইজেশন ভারতবর্ষে যারা করেছেন, যারা পেরেন্ট নন, যারা প্রফেশনাল এগিয়ে এসেছেন, অর্গানাইজেশন করেছেন, তারাও ফেল করেছেন। ফেলিয়ার তো সবার হতে পারে, ফেলিয়ারটা বোধহয় আসল কথা নয়। আসল কথা হলো যে কি অ্যাপ্রোচে আমরা এগোচ্ছি এবং আমরা কি চাই অ্যাজ পেরেন্টস। আর এই যে একটু আগে ডিসক্রিমিনেশন নিয়ে কথাটা হলো না, ডিসক্রিমিনেশন একটা ভীষণ সাটল বিষয়। ডিসক্রিমিনেশন, ভায়োলেন্স খুব সাটল বিষয়। এত ছোট করে এই জিনিসগুলোর চর্চা আমাদের ব্যবহারে, আমাদের প্র্যাকটিসে হয়। আমার মনে হয় যে যেটা চৈতালিদি টকের সময় বললেন, সবার আগে যেটা পেরেন্ট হিসেবে ভাবলে ভালো হয় যে আমাদের কি প্রয়োজন।
অনেক কিছু রয়েছে চারপাশে বা নেই, আমাদের শুরু করতে হবে। কিন্তু আমরা কি শুরু করব সেটার জন্য দরকার যে আমাদের কি প্রয়োজন সেটা খুব স্পষ্টভাবে বোঝা। পশ্চিমবাংলার বুকে কোনো কর্পোরেট অর্গানাইজেশন বা কর্পোরেট কেউ কোনো কোম্পানি এইরকম ধরনের আবাসন বানাচ্ছে, এরকম এগিয়ে এসেছে, কিছু তৈরি হচ্ছে? ইন্ডিয়া অটিজম সেন্টার অবশ্যই কর্পোরেট না, ওরা তো মনে হচ্ছে ইন্ডিয়া অটিজম সেন্টার মনে হয় না। আপনি কর্পোরেট, ওনারা 500 দে আর নট আ কোম্পানি। হ্যাঁ, এখন কোম্পানি অন্যভাবে গেছেন, কিন্তু দে আর অ্যাকচুয়ালি ট্রাস্ট। ওরা যেটা মানে যখন এটা শুরু হয়েছিল তখন ওই এই প্রজেক্টটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। না না, হ্যাঁ হ্যাঁ, একদম একদম মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র ট্যাক্সটুকু এক্সেম্পট করেছিলেন, আর কিচ্ছু করেননি। না, বলেছিলেন যে 500 সেই খবরটা নিউজ পেপার এরকম ভাবে দিয়েছিল যাতে মনে হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করছেন। না না, এটা না, আমি তা বলছি না। ওরা কিন্তু তখন যেটা অ্যাপ্রোচ করেছিল সেটা ওদের ওই কমার্শিয়াল ওটা থেকে, এখন ওরা এগুলোকে চেঞ্জ করছে আর কি। ওরা ট্রাস্টে এখন, ওটা কর্পোরেট হচ্ছে না, তার মানে কর্পোরেট মানে বিজনেস অর্গানাইজেশন। যেভাবে এখন ওল্ড এজ হোমের দিকে সিনিয়র লিভিং, এখন এই মডেলটা মানে আমার অর্গানাইজেশন দীপরঞ্জনী ট্রাস্ট নয়, সোসাইটি নয়, আমরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর আন্ডারে সেকশন 8 কোম্পানি, নন প্রফিট কোম্পানি। কিন্তু নন প্রফিট কোম্পানি এনি অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করতে পারে। নন প্রফিট কোম্পানির নিয়ম হলো যে তাকে প্রফিটের 80% ফর দ্য কজ অফ দ্য কোম্পানি করতে হবে, নিজেরা পকেটে নেওয়া যায় না। কাজেই কোম্পানি করা মানেই যে কর্পোরেট এরকমটা নয়, কিন্তু এইটা একটা বিজনেস মডেল হিসেবে এস্টাবলিশ করা। আমি এটা নিয়ে অনেক হোমওয়ার্ক করেছি, খুব কঠিন, ভীষণ কঠিন। কারণ পশ্চিমবঙ্গের বাইরে কেউ ভাবছে এরকম কোনো কেউ, এটা এত রিসোর্স হেভি সেক্টর, একজন মানুষকে সত্যিকারের সেফটি, হাইজিন, হেলথ, ইন্টেলেকচুয়াল ফুড এগুলো দিতে গেলে ইটস সাচ এ রিসোর্স হেভি সেক্টর যে এখানে প্রফিট হওয়া খুব ডিফিকাল্ট। এটা প্রফিটের জায়গা নয়, কারণ একজন মানুষকে ভালো রাখতে গেলে যদি 6 জন রিসোর্স লাগে বিভিন্নভাবে, একজন সাইকোলজিস্ট, একজন কেয়ার গিভার, একজন থেরাপিস্ট, একজন স্পেশাল এডুকেটর, বড্ড বেশি রিসোর্স লাগে। এটা একটা প্রফিট মডেলই নয়, এখান থেকে প্রফিট হওয়া খুব ডিফিকাল্ট। এখানে অনেক প্রশ্ন আসছে যেটা আজকের সভার আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। কেউ লিগ্যাল গার্ডিয়ানশিপ জানতে চাইছেন বা এরকম অনেক রকম ইউডিআইডি জানতে চাইছেন। এখানে একটু বলে নিই যে আমিও ক্লাস করি রি-ইমাজিন অটিজম, বা সোজা কথায় বলি যে আমি তো একজন ছাত্র, তাই এরকম কলকাতার বুকে যেখানেই যত প্রোগ্রাম হয় আমি যে পেশেন্ট বেঞ্চে বসি, একটা টিকিট কেটে পেশেন্ট বেঞ্চে বসে যাই। এখানে এরকম আর একটা ঘটনা, একটা ক্ষমা চাওয়ার পালা এই প্রসঙ্গে বলে নিই। সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠানে আমাদের সহা বলেছিল, গেছিলাম যে সানশাইনে, তা নীলাঞ্জনা রঙ্গতুলি, তার অনুষ্ঠানে গেছিলাম আমি আর আমাদের অনির্বাণ ব্যানার্জি আছেন, দেখে অপারেশনাল ম্যানেজার, এখানে নেই, বাইরে আছে, দুজনে গেছিলাম। যে দেখলাম মাত্র 5 জন এসেছেন একটা ছোট ঘরে। এবারে আমরা ঢুকেছিলাম এবং দেখলাম সেখানে তারা একটা হোম বানাবেন, সেই নিয়ে আলোচনা হচ্ছে। যেহেতু আমরাও নিজেরা একটা হোম বানাচ্ছি, চলছে কাজ, মেম্বার্সরাও আছেন এখানে অনেকেই, তা সেরকম জায়গায় যে কি বলবো, তখন নিজেদের পরিচয় মিথ্যা কথা বলেছিলাম একটু কিছু, যে আমরা প্যারেন্টস এরকম একটা পরিচয় দিয়েছিলাম আর কি। পরে খুব লজ্জা হয়েছিল এবং সেখানে নীলাঞ্জনা ম্যাডামের কাছে সবার সামনে ক্ষমা চেয়ে নিলাম। নীলাঞ্জনা ম্যাডাম আজকে অনুপস্থিত আছেন, আসবেন বলেছিলেন, তারপরে সামাও আসতে পারেন। এনিওয়ে, তা আপনারা যে ইউডিআইডি বা এইসব জানতে চান, এরকম ক্লাস কিন্তু সেমিনার, ওয়ার্কশপ, ক্লাস এরকম কিন্তু হয়, আমি নিজেও করি। 16 আগস্ট রি-ইমাজিন অটিজম একটা কোর্স করাচ্ছেন মেন্টাল হেলথ নিয়ে, সেটা যদি জানতে চান সেটা পাঠিয়ে দেবো, টিকিট আপনারা কাটতে পারেন, আপনাদের আমি গ্রুপে পাঠিয়ে দেবো, আমি নিজেও সেখানে যাচ্ছি, আমি টিকিট কেটেছি। তাই এরকম কনভেনশন হচ্ছে, সেটা নিয়ে যদি 2 লাইন বলেন আপনাদের, যেটা আছে না নভেম্বরের
আমার মনে হয় কনভেনশনের প্রেসিডেন্ট আমাদের সাথে আছেন, প্রেসিডেন্ট যদি বলে। তাই বলুন, একটু কনভেনশন ম্যাডাম। বলুন তো উপকৃত হবেন, অনেকে টিকিট কাটবেন, জানতে পারবেন অনেক কিছু, এবং খুব সস্তার টিকিট করেছেন। সস্তার টিকিটটা 31শে জুলাই। তাই তো, আমি তো ঠিক করেই ফেলেছি, আমার মেয়েও তো যাবে, আমি মেয়ে দুজনে ঠিক করে কেউ যাবে, আমাদের সব 31 জুলাইকেই কেটে ফেলে 900 টাকা। আসলে ধন্যবাদ। আমার তো অদিতি আছেন, ওটাতে অমৃতা আছেন, প্রচুর ওরা অনেক ভালো স্পিকার আমার থেকে, এবং অনেকেই থাকছেন সেখানে, বাইরে থেকেও অনেকেই আসছেন। এটা 13, 14, 15 এই নভেম্বর এটা কলকাতার রামকৃষ্ণ মিশনে হবে, এবং সেখানে এই সব প্রশ্নের তো উত্তর থাকবেই, আরও অনেক কিছু থাকবে যার উত্তর ওখানে থাকবে। সেখানে লিগাল, ফাইন্যান্স, হেলথ, রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস, কমিউনিটি, এই মূলত এইগুলো টপিকের ওপর থাকবে। এবং সেখানে গতবার যা হয়েছে তা তো থাকবেই, তার থেকে আরও অন্য অন্য জিনিসও কিন্তু থাকবে। তার কারণ আমি মনে করি যে এই আমাদের যে ফিল্ড, এবং সেটা অটিজমের জন্য আমরা বলছি ঠিকই, কিন্তু অ্যালাইড যে নিউরোডাইভার্সিটি পপুলেশন, তারা যদি মনে করেন অ্যাটেন্ড করবেন, করতে পারেন, তাই তো? হ্যাঁ পারেন, কেননা কিছুটা জিনিস তো একই রকম হবে, আর ম্যানেজমেন্টও অনেক ক্ষেত্রে কিছুটা আলাদা, কিছুটা একরকম স্কিলের ওপর হবে। তো এইটা, এবং বিভিন্ন বক্তারা বাইরে থেকেও আসছেন, কলকাতারও প্রচুর বক্তা আছেন, এবং চেষ্টা করা হয়েছে যাতে কলকাতার এক্সপার্টদের বেশি করে রাখা, যাতে আপনারা তাদের কাছে গিয়ে পরবর্তীকালে যা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী যাতে হেল্পগুলো আপনারা পেতে পারেন। তো সেইটা কিন্তু 31 তারিখ অবধি এই আর্লি আমি একটু অ্যাড করে দেবো। হ্যাঁ একদম। আগেরবার অটিজম কনভেনশন যারা অ্যাটেন্ড করেছিলেন, আমাদের মূলত উদ্দেশ্য ছিল অ্যাওয়ারনেস, এবারের উদ্দেশ্য হলো সলিউশন। আমরা পেরেন্ট হিসেবে, যারা অ্যাডাল্ট বা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের পেরেন্ট, আমরা অনেক দিন সমস্যার কথা বলছি। সমাধানের উদ্দেশ্য হলো অটিজম কনভেনশন, ছোট ছোট 20 মিনিট 25 মিনিটের টক, যে টপিকগুলো বললেন চৈতালিদি। 31শে জুলাইয়ের পর থেকেও রেজিস্ট্রেশন অন আছে, রেজিস্ট্রেশন আপাতত হবে, কিন্তু প্রতি মাসে ওই ফিস ব্র্যাকেটটা বাড়তে থাকবে। হ্যান্ডস অন ওয়ার্কশপও আছে, এবং আরও অনেক অপরচুনিটি আছে নিজেদের নেটওয়ার্ক করার, নিজেদেরকে জানার। এবং আমরা চেষ্টা করছি যে পুরো ইন্ডিয়া থেকে যে সমস্ত রেসিডেন্সিয়াল ফেসিলিটি আছে তাদের একটা এক্সিবিট যদি করা যায়, কার কীরকম মডেল কীভাবে কাজ করছে এবং কোথায় কী অপরচুনিটি আছে, এই ধরনের বিভিন্ন মডেলকে আমরা চেষ্টা করছি একটা জায়গায় এনে রামকৃষ্ণ মিশন গোল পার্কে 13, 14, 15 এই 3টে দিনের মধ্যে ধরতে। এবং 13 তারিখ তার সাথে আমাদের একটা 13 তারিখটা একটু সোশ্যাল ডে। 13 তারিখ আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন, এটা তো বলবো না চৈতালিদি, সরি, আমাদের ছেলে মেয়েদের কিছু পারফরমেন্সের ব্যাপারও আছে। আমরা চেষ্টা করছি সব জিনিসগুলোকে ইনক্লুড করতে। একজন লিখেছেন যে স্পেশাল চাইল্ডের পেনশন থাকলে এইসব হোমে কি কোনো সুবিধা আছে? পেনশনটা তো সে পাচ্ছে, হোমের তো আর সুবিধের কোনো ব্যাপার থাকছে না, সেটাই তিনি, তার তো তাহলে একটা দিক থেকে সলভ হয়ে গেল, সেই টাকাটা দিয়ে তো ছেলে মেয়ের জীবনযাত্রা করতেই পারবে। মানে আমার একটা প্রশ্ন আছে, আমি যেটা জানতে চাই, কারণ চৈতালিদি আমাকে, আমি প্রশ্নটা আমাকে করছি অ্যাজ এ প্যারেন্ট, যে এই যে ফ্যামিলি পেনশন যে ছেলেমেয়েরা পাচ্ছে, তাদেরকে তো লাইফ সার্টিফিকেট দিতে হবে, বছরে একবার করে দেখাতে হবে, সেই দায়িত্বটা কি সেই অর্গানাইজেশনকে কিন্তু নিতে হবে? সে না, লিগাল গার্ডিয়ানকে নিতে হবে। অর্গানাইজেশন যদি লিগাল গার্ডিয়ান হয়, একদম এটা তাকে নিতেই হবে। কারণ আমাদের সেটা হয়তো তাদের ক্ষেত্রেও সুবিধা। নাও দ্যাট আমার একটা প্রশ্ন, যে ট্রাস্ট বা লিগাল গার্ডিয়ান হচ্ছে, তার কাছে তো তার ফ্যামিলি পেনশনটা আসছে। Now, how it can be assured that that pension is only spent for that person? এটারই উত্তর আমি, এটা কিন্তু আমার বলার সময় বলেছি যে ট্রাস্ট করে দিয়ে যাবেন। এটা একটা পার্সোনাল ট্রাস্ট। একদম, যা কিছু আসবে, আমি বলছি দুরকম ট্রাস্ট হয়, একটু বলে দিই। এটা নিয়ে উনি একদিন আলোচনা করবেন বলেছেন, তখন না হয় বলবো। আর এটা নিয়ে প্রচুর কথা কিন্তু অটিজম কনভেনশনে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। পার্সোনাল ট্রাস্ট মানে আপনি তাকে শুধুমাত্র ওটার বেনিফিশিয়ারি করে গেলেন, তার টাকা কোথাও আমরা সব নিতে পারবো না। কিন্তু যে মুহূর্তে আমরা কোনো চ্যারিটেবল ট্রাস্ট বা প্রাইভেট ট্রাস্ট করলাম,
এমনি পাবলিক ট্রাস্ট করলাম, তখন কিন্তু আমি বলতে পারবো না যে আমার টাকাটা তো আমি ওখানে দিয়েছিলাম শুধু আমার ছেলের জন্যই ব্যবহার করো। তখন সেটা কিন্তু যে কোনো বেনিফিশিয়ারির প্রয়োজনে ব্যবহৃত হবে। তাই জন্য পার্সোনাল ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা চেষ্টা করুন যত তাড়াতাড়ি করতে পারেন করুন, মানে শুধু আপনার ছেলের বা মেয়ের নামে। আর যে প্রশ্নটা হলো সেই প্রশ্নটার উত্তর হলো যে টাকাটা, পেনশনের টাকাটা কিভাবে ব্যবহৃত হবে সেটা আপনাকে আপনার উইলে এবং আপনার ট্রাস্টে এই ব্যবস্থাটা করে যেতে হবে। পেনশনের টাকাটা আসবে, তার ব্যবহারের জায়গাটাকে এনশিওর করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধরুন আমাদের যে হোমগুলো এখন তৈরি হয়ে উঠেছে বা পশ্চিমবাংলায় আছে, সেখানে বাচ্চাদের কেয়ার গিভিং কিভাবে করা হয়, কি সিস্টেমে করা হয়, বা 1-to-1 করা হয় কিনা, বা নিড বেসড কিনা, কেমন আমাদের এখন চলছে পশ্চিমবাংলা? দিদি ম্যাডামের বলুন কিভাবে তারা থাকে, বাচ্চারা, সন্তানরা না হোমে কিভাবে সার্ভিস কিভাবে দেওয়া হয়? দেখুন, আমি তো খুব একটা হোম ভিজিট করিনি কখনো, তো সেই জন্য আমি সত্যি হোমের ব্যাপারটা পুরোটা বলতে পারবো না। তবে সব ক্ষেত্রে যে আমি যেটুকু শুনেছি, আমার পরিবারের দুজন আছেন যারা আরামবাগের একটি হোমে পাঠান তাদের সন্তানকে, কিন্তু সেখানে কিন্তু খুব যে ভালো ব্যবস্থা ছিল সেরকমটা নয়। বাচ্চাটি এইচএস পাশ করেছিল, তার যে খুব সিভিয়ারিটি ছিল সেরকম নয়, কিন্তু হাইপার অ্যাক্টিভ প্রচণ্ড, অটিজম তো অবশ্যই তার আছে। সেখানে এক তো সিসিটিভি সেই ইয়েটা দিত না তারা, তো হঠাৎ একদিন পৌঁছে দেখে যে সে খুব অসুস্থ, সেটা কিন্তু বাড়িতে জানানো হয়নি। তো তার প্রচণ্ড ডিহাইড্রেশন এবং যেরকমভাবে অমিতানাথ বলছিলেন অলমোস্ট সেরকমই। বাচ্চাটিকে যখন বাড়ি আনা হতো, মাঝে মাঝে বাড়ি আনা হতো, তখন কিন্তু সে বলতো যে তার কিছু একটা সমস্যা হচ্ছে। পরে দেখা যায় যে সে কিন্তু একজন কেয়ার গিভারের সেক্সুয়ালি অ্যাবিউজড, এবং এতটাই তার, এমনি আমাদের বাচ্চাদের তো অনেক রকমের সমস্যা থাকেই, মানসিকভাবে সে এতটাই বিপর্যস্ত হয়ে যায় যে তাকে আমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে এসে নতুন করে তার অন্য সমস্যায় তাকে আবার আমাদের সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ট্রিটমেন্ট করাতে হয়। এটা একটা হয়। আমার স্কুলের একজন কেয়ারগিভার, তার ছেলেকে আমরা বারাসাতের দিকে কোনো একটু হোমে তাকে পাঠানো হয়, তার ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হয়, এবং কিছুদিন পরে তাকেও আমরা ফিরিয়ে নিয়ে চলে আসতে হয়। যে সব হোমগুলো যে খুব ভালোভাবে চলে এমনটা বোধহয় নয়। হ্যাঁ, মানে কেয়ার গিভিং। ও, আপনি কি রেশিও বলছেন? ও, রেশিও হলে তো যদি 4 জন ধরুন একটা রুমে থাকে তাহলে একটা কেয়ার গিভার থাকবে। সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, কারোর তো একজনের একটাও লাগতে পারে। হ্যাঁ, মানে এরকম তো আমরা স্কুলেও দেখিয়ে আসছে যে এতটাই সে প্রফাউন্ড লেভেলের যে তার জন্য আলাদা কেয়ার গিভার। আমার ক্লাসের এমন বাচ্চাও আছে যার পার্সোনাল কেয়ার গিভার আমাকে ক্লাসে বসিয়ে রাখতে হতো একটা সময়। তো সেটা যদি হোমে হয় তাকে সেক্ষেত্রেও তাকে সেইভাবেই দিতে হবে। হোমের ডিসিশন যে সে কীভাবে দেবে। আনন্দ আশ্রমে যাবেন 1:1 কেয়ার গিভার। খরচ কেমন হয়? ওনাদের বোধ হয় মানে মাসিক 40 বেশি হবে স্বাভাবিক। আবার কারোর ক্ষেত্রে এরকম আছে যে একটা রুমে 3-4 জন আছেন, তাদের একজন কেয়ার গিভার দিয়ে চললো, বা অনেক, এটা কিন্তু যেটা দিদি বললো এটা তার অবস্থা, তার প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই অর্গানাইজেশন কিভাবে দেখছে তার উপর ডিপেন্ড করে। সেরকম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে মেনলি এখানে বেশিরভাগই ইউডিআইডি বা লিগ্যাল গার্ডিয়ানশিপের ওপর প্রশ্নগুলো এসছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আজকে তো সেমিনার ইস্যুটা তা নয়,
ইউডিআইডি এমনভাবে এখন এত ফেমাস হয়ে গেছে যে আমরা স্কুলেও প্রত্যেক দিন কাজ করতে পারি না, কারণ গার্জেনদের ওটাই একটাই জিজ্ঞাসা থাকে যে ইউডিআইডি কীভাবে। আমরা ওরকমভাবে একটা সেমিনার করবো চিন্তা নিয়ে। আর তাছাড়া বলেওছি, আমরা বললামও যে আপনাদের কনভেনশন বলুন বা আপনাদের ইয়েতে যোগাযোগ করতে পারেন বা ওনাদের অর্গানাইজেশনও যেতে পারেন, যে জানতে পারেন যেমন। আমার মনে হয় কিছু পেরেন্ট বোধহয় প্রশ্ন দিয়েছেন যেটা এই সংক্রান্ত, যদি প্রশ্নগুলো আমরা দেখছি, দেখার মধ্যে বেশিরভাগই বললাম তো লিগাল গার্ডিয়ানশিপ, ইউডিআইডি এর উপরে রয়েছে। এগুলো আগে ইস্যু না করে প্রশ্নগুলো তুলতে পারছে, তা তো সারাদিনে শেষ হবে, তার জন্য আলাদা সেমিনার হতে পারে। এবারে যে আপনাদের ফোন নাম্বার এরা চাইছে কেউ কেউ, সেটাকে আমি দিতে পারি? ঠিক আছে, তাহলে সবার ফোন নাম্বার আমারটা দিতে পারেন। আমার খুব বদনাম আছে, ফোন ধরিনি। আমার হোয়াটসঅ্যাপ হলে আমার সব থেকে ভালো ফোন করার আগে মনে হয় হোয়াটসঅ্যাপ মেসেজ করে অনুমতিটা নেওয়া, সবাই তো ব্যস্ত থাকেন। আমার ফোন নাম্বার তো এমনিতেই বোধহয় ভাইরাল, কারণ আমি প্রতিদিন অন্তত 20-25 ফোন পাই, এবং যার ফলে হয় কি আমি অনেক সময় ধরতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি উত্তর দিতে বা আবার রিং ব্যাক করতে। যদি কেউ না পান প্লিজ বুঝবেন যে একটা বড় সংখ্যক, এই জন্য আমার একটু অনেক সময় দেরি হয়, কিন্তু নিশ্চয়ই আমি হেল্প করবো। না, সেই আমার মনে হয় আমরা সবাই সেই দিক থেকে অ্যাভেলেবেল থাকি। ওই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলে আগের থেকে ভালো হয়। আমি একটা মজার কথাই বলি তাহলে, কারণ আমাদের একটা ওয়ার্কশপ ছিল, তো সেই ওয়ার্কশপে মানে এই অর্গানাইজেশনগুলো অভিভাবকরা কীভাবে কাজ করতে হয় তার একটা নিদর্শন আর কি। ওয়ার্কশপের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে অর্গানাইজেশন যে প্যারেন্টরা করেন তাদেরকেই করতে হয়। তো আমাকে একবার ওরকমই একটা ট্রেনিং ছিল, এবং আমাকে একজন ফোন করে বলছেন উনি একজন ডাক্তার, এবং আপনি অদিতি ম্যাডামকে বলবেন অবশ্যই আমার নাম, এবং আপনাদের সমস্ত ভ্যাকেন্সি ফুল হয়ে গিয়ে থাকলেও কিন্তু আমাকে দিতেই হবে। তো আমি বললাম তো অদিতি ম্যাডামকে কী বলবো আপনার কথা, আপনি বলবেন, আপনি যদি আমাকে না দেন, উনি শোনেন, তাহলে উনি যে আপনার উপর কতটা রাখবেন সেটা আমি কিছু বলতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, অদিতি ম্যাডাম শুনলেন এবং বুঝলেন, এবং উনি ভাবনা চিন্তা করবেন যে আপনার জায়গা দিতে পারবেন কিনা। তো অবশ্যই উনি খুব অপ্রস্তুত হয়ে পড়লেন যে না 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 আমি অল্টারনেট করিনি। মানে তো বুঝতেই পারছেন যে অর্গানাইজেশন যখন চালাতে হয় তাকে সমস্ত কাজটাই একসাথে করতে হয়। তো এইভাবেই কিন্তু চলে। তো এই কারণে আমি এটা বললাম, এই যে আপনি বলছেন আমরা একবার আরেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো। এই যে প্যারেন্টদের মনে প্রশ্ন, বা অনেক সময় আমরাই বলছি যে আরপিডব্লিউডি একটা ভালো করে দেখবেন, একজন সন্তান যখন বিশেষ চাহিদা সম্পন্ন হয় তার জন্য যখন সবকটা এর মিট আপ করে তাকে একটা অর্গানাইজেশন চালানোর চেষ্টা করে, যে সব প্যারেন্টরাই যেন আমি একা নয়, আমি সাথে আরও কয়েকজনকে নিয়ে চলি, সেটা কিন্তু নিজের মানসিক জোর বাড়ানোর জন্য অনেকটা বেশি, যত না তাদের পাশে দাঁড়ানোটা কতটা কার্যকরী হয় জানি না। ম্যাডাম, একটা কোশ্চেন এসেছে যে বেসরকারি হোমে আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত করতে পারি? রিসেন্টলি বেশ কটা হোম যেটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, তার থেকে রিপোর্ট আপনারা এসছে জানেন যে হঠাৎ সাডেন ডেথ হয়েছে, ঠিক মতন মেডিকেল ট্রিটমেন্ট পৌঁছানো যায়নি, ড্রাউনিংয়ের ইনসিডেন্ট হয়েছে, এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেরেন্টরা তাদের দুঃখ কষ্ট সব কিছুকে ব্যক্ত করেছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু দেখা গেছে তারা একটা এফআইআরও করেনি গিয়ে। তো সেইখানে যখন প্রশ্নটা পেরেন্টরা এটা করছেন, আমরা কিন্তু ততক্ষণই ভাবিত বা চিন্তিত থাকছি, নিজের বুকে হাত দিয়ে বলবো একজন প্যারেন্ট হিসেবে, যতক্ষণ আমার সন্তান রয়েছে। তারপরে মনে হয় সারাটা জীবন ক্লান্ত হয়ে গেছে তার জন্য লড়াই করে দিই, এবং অনেকে কিন্তু তারপরেও যে মঞ্চের ঝুঁকি রয়েছে, আরও অনেক প্যারেন্টরা রয়েছে যারা অনেক পরিস্থিতির শিকার হয়েছে, তারা কিন্তু কোথায় কি লড়াইটা করতে 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 বার্ন আউট হয়েছে, তখন তারপরে কিন্তু এগোনো যায় না। তো সেইখানে কোনটাকে আমি সুরক্ষা বলছি, এই যে অপশানস কিছু আছে, এই অপশানসটাও কিন্তু জানা দরকার। আমার প্রয়োজন অনেক বেশি হতে পারে সুরক্ষার ক্ষেত্রে, কিন্তু এটাও ঠিক আমি যেখানে যাই প্রয়োজন হোক, আমার সন্তানের যদি অ্যাবিউজ হয় বাথরুমে তো আমি সিসিটিভি লাগানোর আমি দাবি রাখতে পারি না, সেটাও কিন্তু একটা এথিক্সের বিরুদ্ধে। এখন আমি ওদের থেকে একটাই কথা বলবো, আমার ছেলে 3 বছর আগে আমার ছেলের একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায়, সেটাও কিন্তু একটা এই সুরক্ষার প্রশ্নই একভাবে উঠে আসে। আমি সেটা কোনো হোম নয়, একটি থেরাপি সেন্টার, সেখানে আমি আমার ছেলেও
একজন অটিজমে সে ছিল, স্পেকট্রামে। তো আমি তাকে নিয়ে যাই এবং তাদের নিয়ম ছিল যে বাচ্চার ক্লোজ ডোর থেরাপি হবে, আমি বাইরে ওয়েট করতাম এবং তারপর মাকে ডাকা হতো বা বাবাকে ডাকা হতো, থেরাপিস্ট বলে দিতেন, এবং বাইরে তাদের রিসেপশনিস্ট থাকতেন, সেখানে বাচ্চা ঘুরে বেড়াতো বা বসতো, ওয়েটিং এরিয়া তাদের। তো মেইন দরজা বন্ধ, অবভিয়াসলি আমার ছেলে বাইরে খেলছে, আমি দেখতেই পাচ্ছি যে সে দৌড়াদৌড়ি করছে, আমি স্যারের সাথে কথা বলছি। এটা বলতে বলতে মিনিট 5 পরে আমি দেখছি যে আমি আর ওই ছোটাছুটিটা দেখতে পাচ্ছি। তখন যখন আমি বেরিয়ে দেখি যে দরজাটা খোলা এবং আমার ছেলে নেই, এদিক ওদিক ঘুরে আমি সেদিন 2.5 বছর আমি গেছি সেই সেন্টারে। আমি প্রথম সেদিন লক্ষ্য করি যে সামনে একটা পুকুর আছে, আমার ছেলে জল ভীষণ ভালোবাসে। তো আমার ড্রাইভার ছিল সেদিন, নেমে আমরা অনেকবার খুঁজেছি, যাই হোক পরে ঘন্টা 2 পরে আমরা তাকে সেই পুকুর থেকেই পাই। তার সিসিটিভি ক্যামেরা কিন্তু কাজ করেনি। আমি পাগলের মতো সিটি ঘরে সেই এরিয়ার প্রত্যেকটা দোকানে রিকোয়েস্ট করেছি, সে সিটি থানাকে ফোন করেছি, তারপর আমরা আসেন এবং পাশের একটি বাড়ির ক্যামেরা থেকে দেখা যায় যে ওকে জলের দিকে আমার হাজব্যান্ডকে ফোন করি, তারপর তো সেই চলে আসে। তো দেখি যে আমরা হ্যাঁ ওকে তুলে থেকে গেছি, বাট সে ফিরত আসেনি। সুরক্ষার বিষয়টা কিন্তু সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বলছি যে হোমে সিসিটিভি ক্যামেরা দরকার, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা যদি কাজ না করে তাহলে আমরা কী করবো? আর তুমি যেটা বললে এফআইআর হয়নি, সেই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি আমিও কিন্তু সেই সেন্টারের এগেনস্টে আমি কিচ্ছু করিনি, কারণ আমার সেরকম মানসিক অবস্থা ছিল না। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া পরিবারকে নিয়ে বা বন্ধুবান্ধবদের নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গানপ্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে সত্তর বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। আমরা যেটা বলতে চাইছি যে সিকিউরিটিতে সিসিটিভি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মূল বিষয় যেটি, যে সংস্থা বাচ্চাদের সিকিউরিটি নিয়ে হোম তৈরি করছে বা বাচ্চাদের রাখবার জন্য তারা এগিয়ে এসেছে, সিকিউরিটিটা তাদেরকেই এনশিওর করার দরকার। সিসিটিভির কিন্তু হাত পা নেই। এই যে ম্যাডামের বাচ্চাটা পুকুরের দিকে চলে গিয়েছেন, এটা মানে সিসিটিভি যদি ওদের কাজ করতো হয়তো আমরা আরেকটু আগে গিয়ে ওই জায়গাটা জানতে পারতাম, কিন্তু বাচ্চাটাকে কিন্তু পুকুর থেকে আমরা মানে আটকাতে পারতাম। একটা বাচ্চা পুকুরে পড়ে গিয়েছে এবং সে সাঁতার জানে না, ওখানে তার শ্বাস আটকে যাওয়ার জন্য মাত্র 1.5 থেকে 2 মিনিটের পর এইটুকু সময়ের মধ্যে আমরা ইন্টারভেনশন করতে পারতাম না। যারা থেরাপি সেন্টারটা চালাচ্ছে, সিকিউরিটিটা দেওয়ার দরকার তাদের ছিল যে ওই পুকুরটাতে যাতে আমাদের বাচ্চা যে কোনো দিন কোনো একজন যেতেই পারে এবং ওই জায়গাটাতে আমরা কীভাবে তাদের রাখবো। এক্ষেত্রে মানে আমরা বলতে চাইছি যে যখন আমরা স্বতঃপ্রণোদিতভাবে কোনো একটা সংস্থা হয়ে কাজ করছি, যে এই বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য এগোচ্ছি,
তাই সিকিউরিটি এনশিওর করাটা আমাদের দায়িত্বের একটা খুব বড় অংশ হিসেবে পড়ছে। এবার আমরা কতটা সেই দায়িত্বটা পালন করতে পারছি তার উপরে আর কি সিকিউরিটিটা নির্ভর করবে। আমি একটা ছোট্ট কথা বলবো, তখন বলতে চাইছিলাম বললাম না। সেটা হলো যে এই যে প্রশ্নটা হলো সরকারি হোমে সিকিউরিটি, সরকারি বা বেসরকারি বা যে কোনো ফরম্যাটের হোমে সিকিউরিটি একটা অর্গানাইজেশনাল কালচার। হ্যাঁ, সিকিউরিটি কখনো সিসিটিভি দিয়ে এনশিওর করা যায় না। হ্যাঁ, সিসিটিভি যেমন আছে সেরকম সিসিটিভি মনিটর কে করছে, কতক্ষণ মনিটর হচ্ছে সিসিটিভি? ধরুন আমার অর্গানাইজেশনে 52টা সিসিটিভি, কেউ কি দেখছে যে কোন উইন্ডোতে কি হচ্ছে, বা 7 দিনের ডেটা কি কোনোভাবে দেখা হচ্ছে যে কি কি হচ্ছে? একটা সিকিউরিটি সেফটি একটা অর্গানাইজেশনাল কালচার। এখানে দেখতে হবে যে অর্গানাইজেশনে কি ধরনের প্র্যাকটিস ইনকর্পোরেট করা হয়েছে, স্টাফকে কি ট্রেন করা হয়, স্টাফ কি যথেষ্ট রেস্ট পায়, স্টাফ কি যথেষ্ট টাকা পায় যে সে খুশি, সে তার কাজটা করতে চায়, সে তার মানে তার ফ্রাস্ট্রেশনে ঢুকিয়ে বাচ্চাকে 4টে কোনায় দিয়ে চড় মেরে দিচ্ছে না। এটা একটা অর্গানাইজেশনাল কালচার। এইটা না হলে কোনো সেফটি হবে না। সেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ হোম হোক আর একদম বিনা পয়সার হোম হোক, কালচার না থাকলে হবে না। এখানে কিন্তু কো-প্যারেন্টাল স্ট্রেংথেনিং করাটাও ইজ ইকুয়াল ইম্পর্টেন্ট। আমরা নিজের বাচ্চার ক্ষেত্রে যেভাবে রিয়াক্ট করি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একজন প্যারেন্ট, অন্যের বাচ্চার ক্ষেত্রে কি সেভাবেই রিয়াক্ট করি? সেটা আমাদের নিজেদেরকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে হবে। বিকজ যেখানে আমরা প্যারেন্টরা একসাথে থাকছি সেই জায়গায় তো অবশ্যই। এবং সিকিউরিটি একেবারে একটা না, মানে আমি কি বলবো, এটা খুব ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। একদম খুব ছোট একটি হোম, তার হয়তো নামও নেই, সে হয়তো দেখবে একটা বেস্ট সিকিউরিটি দিচ্ছে, তার কারণ তার সেই ইন্টেনশনটা ভেতর থেকে আছে, সেইটা খুব ইম্পর্টেন্ট। সবাই গান আসুন, আমরা একসাথে গাই। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We'll walk hand in hand. আমার নাম ডাক্তার অদিতি বন্দ্যোপাধ্যায়। আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসে আছি। আমি অ্যাজ এ উলুবেড়িয়া মেডিকেল কলেজে শিক্ষকতা করি এবং সাম্য ফাউন্ডেশন বলে একটি নন প্রফিট ট্রাস্ট রয়েছে আমাদের, যেখানে প্যারেন্টাল ট্রেনিং করানো, মুভমেন্ট থেরাপি এবং এখন আমরা স্কিল বিল্ডিং করাচ্ছি। এই মুহূর্তে অনেক গ্রামে কিন্তু স্পেশাল চাইল্ড রয়েছে এবং শহরেও সেটা দেখতে পাওয়া যায়। সেই অনুযায়ী এখন তো অনেকে কনসার্ন, মানে বাবা মাদের কথাই বলছি, নতুনভাবে কি বার্তা দিতে চান এই স্পেশাল চাইল্ডদের বাবা মাকে নিয়ে? একটাই কথা বলবো, আপনারা যেহেতু গ্রামাঞ্চলের কথা বললেন, আমি নিজে সরকারি হাসপাতালে শিক্ষকতা করি, ডাক্তারি করি, এবং সেখানে আমি দেখেছি গ্রামাঞ্চল থেকে যারা আসছেন তাদের মধ্যে সচেতনতাটা বাড়ছে, কিন্তু এখনও ততটা বাড়ছে না। গ্রামাঞ্চলে যেটা হচ্ছে, একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যখন জন্মাচ্ছে, বিশেষত সে যদি বিকাশজনিত সমস্যা থাকে, অর্থাৎ তার অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি, যেখানে বৌদ্ধিক প্রতিবন্ধকতা রয়েছে, তারা মূলত মনে করে এটা একটা সোশ্যাল স্টিগমা, তারা একটা অভিশাপ এরকম নেমে এসছে এবং তারা লুকিয়ে রাখার চেষ্টা করে। এবং তাতে কি হয়, সঠিক সময় তার সঠিক চিকিৎসা বা তার সঠিক যে ইন্টারভেনশন যেগুলো দরকার হয়, যেভাবে তাকে পড়াশোনা করানো, এগিয়ে নিয়ে যাওয়া, খুব দুঃখজনক যে গ্রামের সব জায়গায় সেটা নেই, মানে গ্রামাঞ্চলে পাওয়া যায় না। তখন তারা এগিয়েও আসতে চান না এবং তারা ভাবেন তাকে একটা রেখে দিলাম সংসারে, আরেকটি সন্তান হলো, তার উপর বেশি মনোযোগ দিলাম। এইটা না করে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এখন পিজি, IPGMER, NRS এগুলোতে কিন্তু ডেভেলপমেন্টাল ক্লিনিক আছে, সেখানে নিয়ে গিয়ে প্রশ্ন করা এবং তার সূত্রে কিন্তু বিভিন্ন NGO বা প্রতিষ্ঠান যারা কাজ করছে তাদের সাথে যুক্ত হওয়া, এগিয়ে আসতে হবে। না হলে কি হবে যে যখন সন্তানকে আপাতভাবে মনে হচ্ছে
হচ্ছে একটা দুষ্টু বাচ্চা, সে কথা শুনছে না, দৌড়ে বেড়াচ্ছে, ভাঙচুর করছে। কিন্তু যখন সে বড় হচ্ছে তখন তার মধ্যে অ্যাগ্রেশন বা তার মধ্যে অসুবিধে, সে চিৎকার করছে, থুতু চেটাচ্ছে, কামড়াচ্ছে, তখন তাকে দরজা বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু যদি সঠিক সময়ে সঠিক কাজটা শুরু করা যায় তাহলে কিন্তু অনেক দূর তাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই অনুষ্ঠানে আর এক ম্যাডামকেও আমরা পেয়ে গেছি, ওনার পরিচয়টা আগে একটু জেনে নেব। আমি ধৃতি চ্যাটার্জি। আমি স্পেশাল এডুকেটর অ্যান্ড ডান্স মুভমেন্ট থেরাপিস্ট অফ প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট অ্যান্ড কোচ কোঅর্ডিনেটর অফ রামকৃষ্ণ মিশন। ম্যাডাম, আজকে এই যে ঠিকানা সিমলা এত বড় একটা প্রজেক্ট তো চালাচ্ছেই, সাথে স্পেশাল চাইল্ডদের নিয়ে যে প্রোগ্রামটা রাখা হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে বা বর্তমান দিনে দাঁড়িয়ে প্রয়োজনীয় ঠিক মানে কতটা? ভীষণ প্রয়োজনীয়তাটা তো ভীষণ বেশি। স্পেশাল বাচ্চার বাবা মাদের একটা প্রথম চিন্তাই থাকে যে হোয়াট নেক্সট, আমার পরে কি হবে। তো সেই চিন্তাভাবনা থেকে ওনাদের যে এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য সাধুবাদ তো জানাই। আর এই যে কমিউনিটি লিভিং, যে আমার পরে বাচ্চারা কিভাবে থাকবে, এটা নিয়ে আমরা অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি। বিভিন্ন রকম অটিজমের বা বিভিন্ন স্পেশাল চাইল্ডদের বাবা মায়েরা অলরেডি এরকম কিছু কমিউনিটি ডে কেয়ার তো কিছু শুরু হয়েইছে যারা রাখেন, বা কিছু সেন্টারও তৈরি হয়েছে। তার সাথে যদি সারাক্ষণে রাখার জন্য যদি এরকমভাবে হোম কিছু বানানো যায়, যে শুধু ডে কেয়ার নয়, তাকে পুরো সাপোর্টটাই দিতে হয়, তো সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান আরও যত বেশি হবে। কারণ বাবা মাদের প্রচুর জিজ্ঞাসা থাকে, অনেক কিছু প্রশ্ন থাকে, এই যে কীভাবে লিগ্যাল গার্জিয়ানশিপ করব, কীভাবে ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে দেবো, বা RPWD অ্যাক্ট কী, বা কীভাবে আমরা পেনশন স্কিম কী করব, মানবিক কীভাবে করব, এই সমস্ত কিছু এগুলো আরও বেশি করে জানা উচিত। এবং এই সবটা জেনে বাবা মায়েরা সিদ্ধান্ত নিতে পারবেন, তাদের পক্ষেও অনেকটা সুবিধা হবে জানার, বোঝার যে আমার সন্তানকে আমি ভবিষ্যৎ দিনে ঠিক কোন জায়গায় নিয়ে যেতে চাই, কোথায় আমি তাকে রেখে যেতে পারবো। তো এটার প্রাসঙ্গিকতা তো নিশ্চয়ই আছে। আমি চৈতালি গামী, আমিও একটি প্রতিবন্ধী কন্যার মা, এবং আমি এখন বর্তমানে পরিবার বেঙ্গল, এটা হচ্ছে ফেডারেশন, বিভিন্ন প্যারেন্ট অর্গানাইজেশনের ফেডারেশন, তার জেনারেল সেক্রেটারি। তাছাড়া আমার নিজের অর্গানাইজেশন হচ্ছে সাউথ কলকাতা পরশমণি, এবং আরেকটি ইনিশিয়েটিভ আছে এভিল ফেভিল ফাউন্ডেশন বলে। এটাই মূলত। ম্যাম, একটা কথা জানতে ইচ্ছা করছে, হয়তো দর্শক বন্ধুদেরও জানতে ইচ্ছা করছে, যে স্পেশাল চাইল্ড বলতে আমরা তো শুধুমাত্র এই যে কোনো একটা দিক থেকে অক্ষম বা কোনো একটা দিক থেকে পিছিয়ে, সেই হিসাবে তো আমরা তাকে স্পেশাল চাইল্ড বলতে পারি না। তো আজকের দিনে দাঁড়িয়ে এই স্পেশাল চাইল্ড কথাটা কোথাও গিয়ে মনে হয় যে অর্থবহ নয়? অবশ্যই আপনি তাকে ডিসেবল পারসন বলুন, ঠিক আছে। স্পেশাল তো আমরা সবাই সব রকমভাবে স্পেশাল। বিশেষভাবে সক্ষম এই কথাটিতে আমার কোনো রকম, আমি অন্তত তার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাই না। যেমন এটার মধ্যেও পাই না, সেরকম আবার ওই ইটারনাল চাইল্ড কথাটার মধ্যে দিয়েও পাই না। আমার যেটা মনে হয় যে তাদেরকে সেইভাবে সম্বোধন করলেই বোধহয় তাদের ডিগনিটিটা রক্ষা হবে। হ্যাঁ, ডিসেবিলিটি বলুন, ডিসেবল পারসন বলুন, প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বলুন, যে শব্দবন্ধ আছে সেই শব্দবন্ধ দিয়েই তাদেরকে সম্বোধন করুন, তার মধ্যে দিয়ে কিন্তু তার ডিগনিটিটা কমে যায় না। কিন্তু এই যে আপনি অন্য একটা নামে ডেকে তাকে একটা বিশেষ সম্ভাষণ করছেন, সেটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্থ বহন করে না তাদের জন্য, না একজন বাবা মা হিসেবে আমার ক্ষেত্রে। এই মুহূর্তে আর এক ম্যাডামকে আমরা পেয়ে গেছি, ওনার পরিচয়টাকে একটু ওনার মুখ থেকে শুনে নেব। আমি ডক্টর অমৃতা পান্ডা, আমি রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট, দীপরঞ্জনী ফাউন্ডেশনের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। ম্যাম, অনেক সময় এই বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর বাবা মারা, যারা স্পেশাল চাইল্ডের বাবা মা, তাদের কি মনে হয় যে আমি এমনিতে তো অনেক ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে এখন বর্তমানে বাবা মারা যুক্ত করছেন তাদের ছেলে মেয়েদের, স্পেশাল চাইল্ড যারা আছেন তাদের কি মনে হয় যে এরকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে থাকলে তাদের মন কিংবা শরীর সমস্ত দিকটা একটু উন্নত হবে? আসলে আমরা এই যে একটা ভাগ করে নিয়েছি না, যে স্পেশাল বাচ্চা মানে তাদের জীবন একরকম হওয়ার কথা, আর নিউরোটিপিক্যাল বাচ্চা মানে তাদের জীবন একরকম হওয়ার কথা, এটা আমাদের প্রথম বোধহয় একটা ভুল হচ্ছে। তার কারণ একজন মানুষ, তার যা এবিলিটি বা তার যা যা চ্যালেঞ্জ, সেটা তার পরিচয়। বহু স্পেশাল মানুষ রয়েছেন যারা অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, যেমন আমরা আমাদের দীপরঞ্জনী অর্গানাইজেশনে আমরা স্কিলিং এবং এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করি। কাজেই আমাদের ছেলেমেয়েরা রোজগার করছে, ওরা আমাদের পেরোলে, কেউ আছে যারা সংসার চালাচ্ছে তাদের টাকায়। কাজেই বিভিন্ন মানুষের বিভিন্ন রকম স্কিল রয়েছে। আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা যদি
আগে স্ট্রেংথগুলো নিয়ে ভাবি, তাহলে বোধহয় আমরা ওদের মতো করে এক একটা করে নিজেদের জীবন আমরা বেছে নিতে। আলাদা করে কোনো রকম দেখার কোনো দরকার নেই, এইরকম কাউকেই আলাদা করার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ আমরা প্রত্যেকেই আলাদা। আপনি এবং আমি দুটো আলাদা মানুষ। আপনার যা স্ট্রেংথ আমার সেটা নেই। এবার এটা আমরা এই যে একটা মাথায় লেবেল লাগিয়ে দিয়েছি স্পেশাল, আমরা সবাই বিভিন্নভাবে স্পেশাল, তাই না? কাজে সেইটা বোধহয় একটু আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা বোধহয় আমাদের কাজটাকে একটু সহজ করবে। আচ্ছা ম্যাম, আজকের যে সেমিনার, এটার প্রয়োজনীয়তা ঠিক কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে? ভীষণ রকম প্রয়োজনীয়তা, কারণ আমাদের সবার আগে পেরেন্টদের একটা চিন্তা যে আমাদের পরে কি হবে, হোয়াট আফটার আস। কিন্তু আমার মনে হয় যে প্রশ্নটা আমরা আমাদের যে কাজকর্ম করছি এই মুহূর্তে কলকাতায়, সেখানে আমরা বারবার বলছি যে ইটস নট অ্যাবাউট হোয়াট আফটার আস, ইটস অল অ্যাবাউট হোয়াট উই ক্যান ডু নাও। এখন আমরা কি করতে পারি। তো সেই জায়গা থেকে এই ধরনের সেমিনার, যেখানে আমরা রেসিডেন্সিয়াল পসিবিলিটিস, পশ্চিমবঙ্গে কি কি আছে, ভারতে কি হচ্ছে, কিভাবে আমরা এটাকে পেরেন্টরা কিভাবে দেখবেন, কিভাবে একটা রেসিডেন্সিয়াল খুঁজবেন, এই জিনিসগুলো প্রচণ্ড জরুরি। সরকারি তরফ থেকে উচিত কথাটার তো কোনো মানে নেই, কিন্তু আসলে কিছুই নেই। উচিত তো অনেক পরের কথা, আসলে এখনও অবধি কিছুই প্রায় নেই। যা আছে সেটা যৎ সামান্য, এবং যা প্রয়োজন সেটা অনেক অনেক বেশি। কাজেই শুধু সরকারি কেন, সরকারি, বেসরকারি, ব্যক্তিগত স্তরে, সাংগঠনিকভাবে সবার আরও অনেক ইনভলভমেন্ট প্রয়োজন। কারণ সংখ্যাটা এই মুহূর্তে বিশাল। প্রত্যেক 8 জন নতুন নবজাতক বাচ্চার মধ্যে একজনের কোনো না কোনো রকম নিউরোডাইভার্সিটির সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটা এপিডেমিক। কাজেই সবার এগিয়ে আসা প্রয়োজন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।